তো ডাটার টাইপস হচ্ছে ডাটার ধরন, কি ধরনের ডাটা টাইপস। ঠিক আছে, কথাটা সহজ বুঝছো না? ডাটার টাইপস, ডাটা কি ধরনের, ডাটার ধরনটাকে বোঝায়, ডাটার ধরন। তারপরে ভেরিয়েবল জিনিসটা একটু জটিল। ভেরিয়েবলটা হচ্ছে পরিবর্তনশীল একটা জায়গা, একটা জায়গা। হ্যাঁ, যদি আমরা বলি যে ভেরিয়েবল ডিক্লারেশন, তখন বোঝায় যে একটা জায়গা নির্ধারণ করা, যে জায়গায় তুমি গাছ লাগাবা, এরকম একটা, তুমি যা কিছু তাই রাখতে পারো। ভেরিয়েবলটা ধরো একটা এর মতো, একটা গ্লাস। হ্যাঁ, আমি আরেকজনকে দিয়ে দেব কিটা, এই গ্লাসের নাম্বারটা, কত নাম্বার গ্লাসে রাখছি, G1, এই কথা কত নাম্বার গ্লাস আছে তোমাকে জানাই দিলাম, এই গ্লাসে এতটুকু পানি আছে, তুমি খাও। হ্যাঁ, তুমি যা দেখলা যে হ্যাঁ এই গ্লাসে তো পানি আছে, তুমি ব্যবহার করলে। তো এই জিনিসটাকে বলা হয় রেফারেন্স। হ্যাঁ, এই যে G1, এই জিনিসটাকে কি বলা হয়, এই র্যামের মধ্যে বিশাল একটা মেমোরি থাকে। কত মেমোরি? প্রায় 4 GB, কারো কম্পিউটারে 16 GB, 8 GB। হ্যাঁ, এই র্যামের মধ্যে তথ্য রাখা যায়, ইনস্ট্যান্ট তথ্যগুলা র্যামের মধ্যে থাকে। এই ভেরিয়েবলগুলা যখন প্রোগ্রাম লিখতেছি, রান করার সাথে সাথে প্রোগ্রামগুলো কোথায় যেতেছে? র্যামে যায় জমা হইতেছে। আমি যখন ইন্ট এ নিতেছি, তখন এই যে ইন্টিজার সাইজ, মানে গ্লাস, মনে করো গ্লাসের 1 লিটার গ্লাসের একটা সাইজ, যে জায়গা র্যাম থেকে দখল হয়ে যাবে। ঠিক আছে? আর প্রসেসর কি করবে? প্রসেসরকে বলে দিলাম এ রেফারেন্সে একটা, এ নাম্বার রেফারেন্সে একটা আমার তথ্য আছে, তুমি ব্যবহার করে আমাকে যোগ করে দাও। ঠিক আছে? প্রসেসর কি করবে? প্রসেসর কমান্ড এক্সিকিউট করে ও র্যামের, ওই মাদারবোর্ডের সাহায্যে র্যাম থেকে ওই তথ্যটা নেবে, নিয়ে তোমার কাজটা করে যোগ করে তোমাকে রেজাল্ট দেবে। ঠিক আছে? ওই যে গ্লাসের মতো, তো গ্লাসে যেমন জগের পানি রাখা যায় না, ঠিক এরকম ডাটা টাইপস, এই সাইজটাকে বলা হয় ডাটা টাইপস। এই পুরো বিষয়টাকে বলা হয় শুধু এক জায়গায় রাখো। ধরো যে তোমার একটা টেবিল আছে, টেবিলে অনেকগুলা গ্লাস আছে, 4 নম্বর সাবজেক্টের নাম্বার। তো পুরো র্যাকটাকে আমি রেফারেন্স করে রাখছি অ্যারে নামে। পুরো অ্যারেটাকে আমি ব্যবহার করতেছি কিভাবে? আমি চাইতেছি 1 নম্বর সাবজেক্টের নাম্বারটা কি, তাহলে অ্যারে দিয়া আমি 0 দিতেছি, তাহলে বোঝা যাচ্ছে যে এই 1 নম্বর রেখে 1 নম্বর জিনিসটাকে আমি ব্যবহার করতেছি, রেফারেন্স করতেছি এইটা। তো আবার যখন আমি 3 নম্বরটা চাবো, তাহলে এটাকে রেফারেন্স করা লাগবে। এইভাবে মানে বড় সংখ্যাকে এক জায়গায় একসাথে রাখার জন্য যে বিষয়টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেফারেন্স। ঠিক আছে? ঠিক বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। ডাটা টাইপ কি? ডাটার সাইজ, মানে একটা গ্লাসের কত বড় হবে, ডাটার সাইজ। ভেরিয়েবল হচ্ছে মানে নির্দিষ্ট ধরনের একটা ভেরিয়েবল যেখানে পরিবর্তনশীল ডাটা রাখা যায়। হ্যাঁ, একটা জায়গা যেখানে ডাটা রাখা যায়। এর হচ্ছে কতগুলো ভেরিয়েবলে আচ্ছা লিসেন, তাহলে ডাটা টাইপসটা কি সংক্ষেপে বলো। ডাটা টাইপস হচ্ছে ডাটার ধরন, কোন ধরনের ডাটা তুমি চাও। আচ্ছা, ডাটার ধরনটাকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো যে তুমি নাম্বার রাখতে চাও। হ্যাঁ, তো নাম্বারে যদি তুমি সংখ্যা রাখো তাহলে চলবে, নাম্বারে যদি তুমি শব্দ রাখো সব চলবে। ধরো যে তুমি একটা গ্লাস নিছো, গ্লাসের মধ্যে খালি তরল রাখা যাবে, তুমি ওইখানে মগের বড় ধরনের একটা জগের তথ্য ঢাইলে দিলা, হবে? হবে না। তো ডাটা টাইপ হচ্ছে এরকম যে অনেক বড় একটা, মানে একটা নির্দিষ্ট পরিমাণ বোঝায়। ধরো নাম্বারের জন্য একটা ডাটা টাইপস, আবার তোমার অক্ষরের জন্য একটা ডাটা টাইপস। বুঝলা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন কথা হলো যে ডাটা টাইপটা আসলে
এটা সংক্ষেপে বলো, যেটা হচ্ছে যেটা এই মতো, যেমন ডাটা টাইপটা মূলত কি? ডাটা টাইপ নাম্বার, যে কোনো নাম্বার, এখন অক্ষর, আর ধরো যে ট্রু ফলস, এগুলো হচ্ছে এক একটা ডাটা টাইপস, ডাটার ধরন। নাম্বার আর অক্ষর কি সমান জিনিস, একই ডাটা? নাম্বার তোমাকে যদি তোমার বয়স না। জিজ্ঞেস করি, তুমি কি ধরনের ডাটা টাইপের অ্যান্সার দিবা? তুমি অক্ষর দিয়ে বলতে পারবা যে আমার বয়স আছে, নাম্বার অক্ষর দিয়ে বলতে পারবা? তো এটা একটা ধরনের ডাটা টাইপ। এখন তোমার নাম সেটা নাম্বার। জিজ্ঞেস করলে কি তুমি সংখ্যা দিয়ে বলতে পারবা? হ্যাঁ, না। তো এইটাই হচ্ছে ডাটা টাইপস, ডাটার ধরন, কি ধরনের ডাটা টাইপস। আবার কতগুলো জিনিস আছে, পয়েন্ট আছে কতগুলা বিষয়ের মধ্যে। যেমন কেউ যদি বলে যে এখানে কয়জন মানুষ আছে, তুমি কি পয়েন্ট আকারে বলতে পারবে এত পয়েন্টে এত মানুষ আছে? হ্যাঁ, না, সেটা তো হবে যে এত জন আছে। হ্যাঁ, এত জন আছে, এখানে কোনো পয়েন্ট থাকবে না, এটাকে বলা হয় ইন্টিজার। আবার কোনো নির্দিষ্ট নাই। যখন বলবো যে এখানে কত কেজি চাল আছে, তখন এখানে পয়েন্ট আনা সম্ভব, সম্ভব কিনা? আবার বলতে পারি যে এখানে কত দূর আছে, মিটার কত, তাহলে পয়েন্ট আনা সম্ভব, সম্ভব না? কিন্তু অনেক অনেক ক্ষেত্রে সেটা সম্ভব না। যেমন মহাকাশে কয়টা গ্রহ আছে, তুমি বলতে যে এত পয়েন্ট এতটা গ্রহ আছে, হবে না। ঠিক আছে, আমরা দেখি প্রোগ্রামে যাই। তো জাভা জিনিসটা হচ্ছে একটা স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটাকে কি বোঝায়? এতক্ষণে আমরা তো বুঝলাম যে টাইপ জিনিসটা কি, ডাটা টাইপ জিনিসটা কি বললাম, নাম্বার, অক্ষর আর ট্রু ফলস, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। তো জাভাতে কখনো তুমি নাম্বার, ধরো যে একটা গ্লাসের কথা, ধরো একটা ইন্টিজার ভেরিয়েবল আই, কি নিশ্চয় এটা ইন্টিজার ভেরিয়েবল, পূর্ণ সংখ্যা। ইন্টিজারের পূর্ণ সংখ্যা ইন্টিজার। হ্যাঁ, তো ইন্টিজার ভেরিয়েবল নিয়ে তুমি বলতেছো ভাই আমি এখানে আচ্ছা আগে তো ইন্টিজার নিছি, ভুলে নিছি, আমি ইন্টিজার ব্যবহার করা শেষ, এখন আমি একটা সংখ্যা রাখতে, অক্ষর রাখতে চাই, আমি ইন্টিজারটাকে চেঞ্জ করতে চাই। কেমনে করতে পারি? চেঞ্জ করা একই জায়গাতে, মানে একই রেফারেন্সে সম্ভব না। এটা তো মেমোরি থেকে জায়গা দখল করে নিছে নাকি? হ্যালো, হ্যাঁ শুনতেছি। মেমোরি থেকে জায়গা, আরে আসি বলো। মেমোরি থেকে জায়গা দখল করছে নাকি আইটাকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো একটা কিসের জন্য জায়গা দখল করছে? ও খালি একটা সংখ্যা, আমরা যখন কোনো ডাটা দিয়ে একটা সংখ্যা রাখার জন্য জায়গা দখল করছে। হ্যাঁ, আমি বললাম যে আইটাকে আমি ব্যবহার করে ফেলছি, এখন আমি আইটাকে তো একটা কি সংখ্যা রাখতে, অক্ষর রাখতে পারি? আমি তো এতক্ষণ সংখ্যা রাখছি, এখন আমি একটা অক্ষর রাখতে চাই, এই বিষয়টা কি আমি করতে পারি? তখন জাভা তোমাকে বলবে নো, হ্যাঁ পারি। আই অ্যাম স্ট্রিংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। কেন স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা বোঝায় হচ্ছে তোমাকে। আচ্ছা, এটা জাভা এটা কেন না করবে? এটা না করার কারণ আছে, দেখো যখন মেমোরিতে সে ধরো যে একটা স্ট্রিং রাখা, একটা সংখ্যা রাখার জন্য ও দরকার হচ্ছে 4 বাইটের একটা জায়গা দরকার। বাইট বুঝো তো, বিট বাইট বুঝো? বিট বাইট, হ্যাঁ হ্যাঁ, মানে কতটা বাইনারি সংখ্যা রাখবে। হ্যাঁ বলো। হ্যাঁ, তো ধরো যে ও 32 বিটের একটা ডাটা রাখতে পারে ইন্টিজারে, তো একটা অক্ষর রাখতে আবার 8 বিটের জায়গা দখল করে, তাহলে কি ও ওয়েস্ট করতেছে না জায়গা? তুমি যখন অক্ষর রেখে দিবা তাহলে কি ওয়েস্ট হইতেছে না, জায়গার লস হয়ে যাইতেছে না, কিছু জায়গা ফাও ব্যবহৃত হচ্ছে না? তো জাভা চায় না যে কেউ এরকম পারফরমেন্স লস করুক, কম্পিউটারকে মিস ইউজ করুক।
মিসইউজ করে। তো জাভা চায় না যে কম্পিউটারের এই ভ্যালুয়েবল জায়গাগুলা, তুমি যখন অনেক বড় একটা সফটওয়্যার চালু করে দেখবা যে পুরো কম্পিউটার স্লো করে চালু হইতে চাইতেছে, সবাইকে থামাই দিয়ে ও চালু হইতে চাইতেছে, এমন হয় না? ও চালাতে চাইতেছে। এটা হচ্ছে তোমার মেমোরিকে সে মেজার করে, যখন দেখে যে কতগুলা মেমোরি মানে মিসইউজ হইতেছে, খারাপ জায়গায় ব্যবহৃত হইতেছে, তাদেরকে রিডিউস করার চেষ্টা করে, তারপরে ওই নিজের ভেরিয়েবলগুলো অ্যাসাইন করা শুরু করে। ওই সফটওয়্যারের ভেরিয়েবল থাকে না, ওই ভেরিয়েবলগুলোকে সে রিঅ্যাসাইন করা শুরু করে। আর যখন অ্যাসাইন করা শেষ হয়ে যায় তখন ধীরে চালু হয়ে যায় সে। বুঝলা? তো জাভা হচ্ছে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। তুমি ইন্টিজার সংখ্যা নিয়ে পরবর্তীতে একটা ক্যারেক্টার রাখতে পারো না, কারণ তুমি এটাকে মিসইউজ করতেছো, খারাপ জায়গায় ব্যবহার করতেছো। আবার একটা ক্যারেক্টার নিয়ে অবশ্যই তুমি একটা ইন্টিজার নিতে পারবে না, কারণ ক্যারেক্টারে মাত্র 8 বিট জায়গা দখল করে, আর একটা সংখ্যা দখল করতেছে 32 বিট জায়গা। তখন একটা মেমোরির সংকট তৈরি হবে। তখনও দেখা যাচ্ছে কনফ্লিক্ট লাগা যায়। দেয়ার ইজ নো অটোমেটিক কনসার্ন কনভার্টিং দ্য কমপ্লিট ডাটা টাইপ অ্যাজ ইন সেম ল্যাঙ্গুয়েজ। তো কম্পাইলার এই জিনিসটা চায় না তুমি এই বিষয়টা করো, কিন্তু কতগুলো পদ্ধতি আছে তুমি কনভার্ট করে নিতে পারো। ধরো যে আমার অক্ষর আছে, ভাই অক্ষরের একটা মান দেন, আমি যাতে অক্ষরটাকে ইন্টিজারে রূপান্তর করে আমি সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, তো তুমি নাম দিয়ে সেভ করতে পারো যে হ্যাঁ 32 নম্বরটা হচ্ছে এ, ছোট হাতের এ। তুমি মনে করলো যে 32টা হলো এ, 33 হলো বি, 34 হচ্ছে সি। এইভাবে তুমি ধরে রাখো যে হ্যাঁ এইভাবে আমি সবাই রাখবো যাতে আমি মনে রাখতে পারি। তো এইরকম ভাবে তুমি একটা ভেরিয়েবলে রাখতে পারো, সমস্যা নেই। কিন্তু তুমি যখন বলবা যে আমি এটাকে একটা সংখ্যার মধ্যে রাখবো, তাইলে সম্ভব না। বুঝলা? তোমাকে একে একটা প্রেডিক্ট করে নিতে হবে এটা একটা সংখ্যা, তখন তুমি রাখতে পারবে। বিষয়টা কি মাথায় ঢুকছে? হ্যাঁ, ঠিক আছে। তো জাভা চায় না তুমি এক টাইপ থেকে আরেক টাইপে জাম্প করো। তুমি আই নামের একটা ভেরিয়েবল নিচ্ছ, যেখানে একটা সংখ্যা রাখছো, পরবর্তীতে তুমি এইটার মধ্যে একটা অক্ষর রাখতে পারবা না, এই সংখ্যা এ নামের কিছু রাখতে পারবা না, ঠিক আছে? সে স্ট্রংলি টাইপ, কিন্তু টাইপ কাস্ট করার কিছু পদ্ধতি সে রাইখা দিছে। তুমি চাইলে একটার টাইপ আরেকটার মধ্যে দিতে পারো, কিছু পদ্ধতি আছে, ঠিক আছে? কিন্তু চায় না তুমি একই জায়গায় ব্যবহার করো। সে দেখবে কি তুমি টাইপ কি কাস্টিং করতেছো, হ্যাঁ টাইপ কাস্টিং করতেছো, হয় তোমার আগের টাইপটাকে একটু কেটে কুটে ওই জায়গায় ফিট করে দেবে। ধরো যে একটা বিট, নির্দিষ্ট বিট আছে, হ্যাঁ নির্দিষ্ট বিটের জায়গা দখল করছে, ধরো যে 8 বিটের একটা জায়গা, 1 2 3 4 5 6 7 8 8 বিটের একটা জায়গা দখল করতে। হ্যাঁ, তুমি চাইতেছো যে ভাই আমাকে 16 বিটের একটা অক্ষরকে, ধরো যে একটা ইউনিকোড, ধরো সরেয়া কিন্তু ইউনিকোড, 16 বিটের একটা ইউনিকোডকে আমি এই 8 বিটের জায়গায় ফিট করতে চাই। ও কি করবে, অর্ধেক কাইটা নিবে, এই 16 বিটের অর্ধেক কাইটা নিয়ে সে এখানে ফিট করবে। তাহলে এটা সরেয়া থাকবে না, কম্পিউটারের ভাষা এটা অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে? কাইটা লাগাই দেবে, ফিটিং বলেন, হ্যাঁ এরকম। বুঝছো হিসাব? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো এটাকে বলা হয় টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং ভবিষ্যতে দেখব। তো আমরা দেখি ডাটা টাইপগুলো কি আছে। তো জাভাতে 8 প্রিমিটিভ টাইপস আছে। প্রিমিটিভ টাইপ বলছে এটার ভিতরে মানে ডাটা টাইপের একটা মৌলিকতা থাকে, মৌলিক টাইপ আছে। এই টাইপগুলো দিয়ে সকল টাইপ গঠিত করা সম্ভব। এটা হচ্ছে ধরো যে জাভার নিজের টাইপ, বুঝলা? প্রিমিটিভ টাইপ বলতে
জাভার নিজস্ব টাইপ। এই টাইপের মধ্যে কোনো আচ্ছা এখানে যে তোমার জাভা ডিফাইন্স 8 দাঁড়াও জাভা ডিফাইন জাভা ডিফাইন 8 প্রিমিটিভ টাইপস, 8টা প্রিমিটিভ টাইপ আছে প্রিমিটিভ জাভার। টাইপ অফ ডাটা। আচ্ছা এই 8টা টাইপে আসলে কি, মানে জাভা এই 8টা টাইপে কি কাজ করে? বাইট আছে, শর্ট আছে, ইন্ট আছে, লং আছে, চার আছে, ফ্ল্যাট আছে, ডাবল আছে, বুলিয়ান আছে। প্লট আছে, ট্রিপল আছে এন্ড বুলিয়ান আছে। হ্যাঁ, আচ্ছা এগুলার কাজ কি? এই যে এটা তো বুলিয়ান, বুঝাইতেছি, ডাবল, ধীরে যাইতেছি। প্লট। বাইট একটা ডাটা টাইপ যেখানে বাইট রাখতে পারবা, 1 বাইট ডাটা রাখতে পারবা। শর্টও একটা ডাটা টাইপ যেখানে শর্ট রাখতে পারবা। ইন্টিজার একটা ডাটা টাইপ, ইন্ট একটা ডাটা টাইপ যেখানে ইন্টিজার রাখতে পারবা। লং একটা ডাটা টাইপ, লং নাম্বার রাখতে পারবা। চার একটা ডাটা টাইপ যেখানে 4 ক্যারেক্টার রাখতে পারবা। ফ্ল্যাট একটা ডাটা টাইপ, ফ্ল্যাটিং রাখতে পারবা। ডাবল আর একটা ডাটা টাইপ যেখানে ডাবল ফ্ল্যাট রাখতে পারবা। বুলিয়ান একটা ডাটা টাইপ যেখানে ট্রু অ্যান্ড ফলস রাখতে পারবা। আচ্ছা আমরা দেখি ইন্টিজার নামের একটা, ইন্টিজার বলতে কি বুঝেছিলাম মনে আছে? ইন্টিজার 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 কি? হ্যাঁ, ইন্টিজার হচ্ছে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 2 3, এই যে জনসংখ্যার কথা, মহাকাশে কয়টা 2, গ্রহ আছে 3, এটার কথা। হ্যাঁ এখানে পয়েন্ট ব্যবহার করতে পারবা না। ইন্টিজার বলতে পয়েন্টহীন যে সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, মনে থাকবে। বলো তো কি ওকে। ইন্টিজার মানে কি? ইন্টিজার হচ্ছে তোমার পয়েন্ট যে সংখ্যা, এটাকে ইন্টিজার বলা হয়। যেমন আবার উল্টা কথা কইতাছে, যেটা হচ্ছে যে এটার মধ্যে এক পয়েন্ট নাই, সেই সংখ্যা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বোঝো নাই? কাও দেখি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ও আচ্ছা, যে সংখ্যার ভিতরে পয়েন্ট নেই সেটা হচ্ছে ইন্টিজার। যেমন আমরা যে সকল মানে কি এটা সংখ্যার ভিতরে বা বাংলা মানে কি? ইন্টিজার ওই দশমিক পয়েন্ট সয়েন এগুলা নাই, থাকবে না, থাকবে না। পূর্ণ বাংলা মানে কি? সংখ্যা মানে পূর্ণ। হ্যাঁ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা দিয়ে বোঝা যায় যে হ্যাঁ এটা সম্পূর্ণ সংখ্যা, এটার মধ্যে কোনো কাটছাট নাই। ঠিক আছে, এটা সম্পূর্ণ সম্পূর্ণ সংখ্যা, এটার কাটছাট নাই। তাহলে কি এখানে কি কোনো দশমিক থাকতে পারবে না? কমাদারি থাকতে পারবে না? হ্যাঁ, এখানে কোনো দশমিক, কমাদারি, পয়েন্ট সয়েন এগুলো থাকতে পারবে না। না, তুমি পয়েন্ট ব্যবহার করতে পারো, কিন্তু কোনো পয়েন্ট থাকতে পারে না। না না, ওই তো কইলাম জনসংখ্যা পয়েন্ট ছাড়া এটা হচ্ছে ইন্টিজার, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পয়েন্ট দিয়ে গুনতে পারবা? জনসংখ্যা গণার ক্ষেত্রে কি পয়েন্ট দিয়ে গুনতে পারবা? যে ধরো তার মানে ইন্টিজার হচ্ছে যে পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে যে যার ভিতরে কোনো পয়েন্ট থাকবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টিজার। ইন্টিজারকে ডিফাইন করার জন্য, মানে পূর্ণ সংখ্যাকে ডিফাইন করার জন্য 4টা প্রিমিটিভ ডাটা টাইপস জাভাতে রাইখা দিস, এক একটা সাইজের। আমি বলছি না সাইজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে মেমোরি থেকে লং এক একটা সাইজে 4টা ইন্টিজার। হ্যাঁ, মানে ইন্টিজারের 4 ধরনের ভেরিয়েন্ট আছে, 4 ধরনের রূপ আছে। হ্যাঁ, তো তার মধ্যে একটা হচ্ছে লং, আরেকটা হচ্ছে ইন্টিজার, একটা শর্ট, আর একটা বাইট। কি কি আছে কত কি পরবর্তী? লং, ইন্ট, ইন্টিজার যেটা ইন্ট, আইএনটি, শর্ট আর হচ্ছে বাইট। হ্যাঁ, তাহলে লং হচ্ছে 64, ইন্ট হচ্ছে 32। এটা কি আসলে যে আমরা 8 বিট 32 বিট সেই সংখ্যাটাই এখানে মিন করছে, গঠিত। এটা কতটা বাইনারি সংখ্যা নিয়ে গঠিত, এটাকে বুঝাইতেছে। গঠিত সেটাই বুঝাইছে না? হ্যাঁ, বাইট বুঝাইছে 8 বিটের জন্য বাইনারি সংখ্যা কতটা লাগছে? 64 বিটের একটা বাইনারি সংখ্যা লাগছে। বাইনারি সংখ্যা লাগছে, একটা বাইনারি সংখ্যা লাগছে। ইন্টে গঠন করতে কয়টা লাগছে? ইন্টকে গঠন করতে কয়টা? ইন্টার হচ্ছে 32 বিট। 32। শর্টটাকে গঠন করতে কত লাগছে? শর্টটাকে 16 বিটের। আর বাইটটাকে বিট বাইট হচ্ছে গিয়া 8 বিটের। তো দেখো লং কে যখন রাখছি এর রেঞ্জ, এটাকে রেঞ্জ বলছি আমি, এটা
বিশাল একটা সংখ্যা, প্রায় আচ্ছা এইগুলা কি বুঝাইছিল রেঞ্জ? এটা রেঞ্জ 20 আচ্ছা এই রেঞ্জ দ্বারা কি বুঝাইছে? এই দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক, কতগুলো আছে? অনেক বড় একটা সংখ্যা যখন তুমি সংরক্ষণ করতে চাও, যে সংখ্যাটাকে অরিজিনালি স্পেস মাপার জন্য ব্যবহার করা হয়, সেই সংখ্যাটা রাখতে আমরা লং ব্যবহার করব। লং কিন্তু সাধারণ ব্যবহার হইব না, লং এমন ক্ষেত্রে ব্যবহার করবা যেটার ভেরিয়েবলের মান কত বাড়বে, 20 ক্যারেক্টার পর্যন্ত বাড়তে পারে, 20 ডিজিটের একটা সংখ্যা। ছোটখাটো সংখ্যা নাকি? হ্যালো, এটা কি ছোট বিশাল বড় 20 ডিজিট কি কম মনে হইছে? এটা ছোট বড় সংখ্যা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা। লং নামের ভেরিয়েবল ব্যবহার করবে। এর জন্য কত জায়গা দখল করবে? 64 বিট। পুরো কম্পিউটারের ভেরিয়েবলটাই দখল করে নিবে। পুরো বিটটাই তো সে দখল করে নিতেছে। হ্যাঁ, কম্পিউটার পুরো ভেরিয়েবলটা সে নিয়ে নিতেছে, তাহলে 64 বিট তো বহুত। পুরোটাকে দখল করে নিতেছে সে। হুম, আমরা কম্পিউটার 64 বিট চালাই না এখন, তো 64 বিট হ্যাঁ হ্যাঁ সে দখল করে নিতেছে। একটা কোড দখল করে নিতেছে, হ্যাঁ ঠিক সব আছে। পুরাটাই এই লং দিয়ে প্রকাশ করা হয়। সংখ্যাটাও কম না কিন্তু, বিশাল একটা সংখ্যা, যেটা আর কি গণে শেষ করা যাবে। বিশাল সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে লং। আমরা কোথায় এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করবো আচ্ছা পরে দেখতেছি। তারপরে ইন্ট, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্টেজার। হ্যাঁ, এটাতে কয় বিট? 32 বিট। এর রেঞ্জ সংখ্যা কত? প্রায় 10 বিট, প্রায় 10টা। 1 2 প্রায় 10 ডিজিট। 4 5 6 7 8 9 10, প্রায় 10টা ক্যারেক্টার ব্যবহার করা যায়, তাও আবার 2 থেকে শুরু। এটা মাইনাসের দিকে অর্ধেক রাখছে, প্লাসের দিকে অর্ধেক রাখছে। কত প্লাসের দিকে অর্ধেক রাখছে। কত বিটের? এটা 32। এই 32। সংখ্যাটার মান বের করতে গেলে তোমাকে কি করতে হবে জানো? ক্যালকুলেট, যদি তোমার পরীক্ষার প্রশ্নে এমন আসে যে বিটের রেঞ্জ কত, হ্যাঁ, তখন কি করবা? 2 টু দি পাওয়ার 32 বসায় দিবা ক্যালকুলেটরে, ভাগ 2। এটা হচ্ছে বিটের রেঞ্জ। 2 টু দি পাওয়ার 32 মানে বিটের দিলে তুমি এই সংখ্যাটা পাওয়া যাবা। এর সংখ্যাটা একটা বেশি পাবা, মানে 2 টু দি পাওয়ার 32। এই 4 8 পাবা, 4 8 পাবা। 4 8 পাইলে কি করবে? 1 মাইনাস করে দিবা। তো 1 মাইনাস করলে কি হবে? শূন্যর মান বেড়ে যাবে। এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে অবশ্যই বোঝা লাগবে যে আসলে কি করতেছে। আসল রেঞ্জ হচ্ছে, ধরো যে ছোটটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখি। ছোটটা হচ্ছে 8, হ্যাঁ, সবচেয়ে ছোট বাইট হচ্ছে 8। 2 টু দি পাওয়ার কত দিমু? 8 তো, হ্যাঁ, 2 টু দি 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4, 4 দুগুণে 2, 8। হ্যাঁ, কেন 8? কেন 8? মানে এইটা বোঝাবো এই সংখ্যাটা কত, এই যে রেঞ্জটা নির্ণয় করার জন্য। রেঞ্জটা কিভাবে বের করবা? ও আচ্ছা, রেঞ্জটা যদি পরীক্ষার মধ্যে আসে যে আসলে ইন্টের রেঞ্জ কত, চাকরির পরীক্ষায় কিন্তু এগুলো খুব আসে, বুঝো নাই? বাইটের রেঞ্জ কত? হ্যাঁ, বাইট, জাভার বাইটের রেঞ্জ কত? ক্যালকুলেটর ব্যবহার করি আমি। আচ্ছা, আমরা বাইটের রেঞ্জ ব্যবহার করা শিখলে তো বিট, শর্ট, ইন্টিজার ব্যবহার করতে পারবা তো নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ 2 টু দি পাওয়ার কত? হ্যাঁ 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 8। এখানে তো উপায় নেই। এটা আসছে কেন? আচ্ছা, ক্যান্সেল করে দিন। এই 2 টু দি পাওয়ার 8 দিলাম, সমান সমান আসলো 256। দেখা যায় 256। এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ 2 কত আসলো? 128। হ্যাঁ, বুঝো কত আসছিল এর আগে? 256। হ্যাঁ, 256। ধরো সংখ্যাটা হচ্ছে 1 থেকে 0 থেকে শুরু করে
এভাবে বাড়ছে হলো 256 পর্যন্ত। 256 এই একটা সংখ্যা। হ্যাঁ, তো 8 বিটে আমি এতগুলো সংখ্যা লিখতে পারি। এটাকে আমি অর্ধেক অর্ধেক ভাগ করছি, অর্ধেক অর্ধেক ভাগ করে বিয়োগের দিকে অর্ধেক রেখে দিছি, মানে মাইনাসের দিকে রাখছি অর্ধেক, আর বাকি অর্ধেক রেখে দিছি প্লাসের দিকে, আর মাঝামাঝি রেখে দিছি 0 প্লাসের দিকে, মাঝামাঝি রেখে দিছি এটা 0। তাহলে এখানে যেহেতু মাইনাসের দিকে অর্ধেক রাখছি, তাহলে অর্ধেক 28, 256কে অর্ধেক করলে কত হয়? 128। অঙ্কটা 128 মাথার মধ্যে কিন্তু ঢুকবো না করে। 128, 128 এর অর্ধেকগুলা কোন দিকে রাখছি? মাইনাসের দিকে, বিয়োগের দিকে। মাইনাস সংখ্যারও দরকার আছে কিনা ডাটা টাইপে? আমরা যখন ডাটা সংখ্যা লিখতে যাবো, তো যারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাইছে তার কাজ এটা আর কি, তারা এই জিনিসটা বানাইছে। তো মাইনাসের দিকে রাখছে হলো 128, প্লাসের দিকে রাখছে হলো 128। তো প্লাসের দিকে শূন্য সংখ্যাটাও আছে, এই কারণে 128-এর অর্ধেক হয়ে একটা কম আছে, 128-এর 1 কম। শূন্য যেহেতু দখল করে নিয়েছি 1 বাইটা, এই কারণে 127। তাহলে এর রেঞ্জ কত? -128 থেকে 127 পর্যন্ত। এখন যদি আমি কই যে শর্টের রেঞ্জ কত, এটা বের করতে পারবা? ওইভাবেই। কিভাবে আমাদের কও দেখি, আমি ক্যালকুলেটর বের করি। যেমন হচ্ছে যে যেমন আমরা যেমন দিচ্ছি, যেমন তোমার আমরা 8 বিট বের করছি কিভাবে? 2^8, তাই না? 2^8। তাহলে এখানে 16 বিট, তাহলে কত হবে? তাহলে এখানে 16 বিট 2^8 না, এখানে 2^16 হবে। তাহলে 2^16 করে দিলাম, তারপরে কি হবে? 2^16 ভাগ, তারপরে ইকুয়াল দিলে, হ্যাঁ ইকুয়াল দেওয়ার পরে যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করব। 2 ইকুয়াল দিছে, এটা আসছে, সেটাকে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ 2 দিয়ে ভাগ করার পরে অর্ধেক রাখা, এই অর্ধেক রাখা দেব মাইনাসের দিকে। দেখো 2 3 2 7 6 আর অর্ধেক 3 2 7 6 8 মিলছে। এখানে 3 2 7 6, এখানেও 3 2 7 6 8। আর কত পর্যন্ত? এটা মাইনাসের দিকে অর্ধেক, আর প্লাসের দিকে 3 2 7 6 7। প্লাসের দিকে 7, এটা 8 নেই কিন্তু 7, কারণ মাঝখানে 0 আছে না? 7। এইটাকে সহজভাবে এইভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, হিসাব ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এগুলা আসে পারবা না ক্যালকুলেট দিয়া চট করে বের করতে। এই হলো রেঞ্জ। তো আমরা দেখি কিভাবে ডিক্লেয়ার করে। ডিক্লেয়ার করার জন্য আমরা ব্যবহার করব বাইট। প্রথমে লিখবা বাইট, তারপরে এ দিয়া সেমিকোলন দিতে পারো, বা 2টা বাইট দরকার যদি হয় তাহলে এ বি সি দিতে পারো। হ্যাঁ, বাইটের জায়গায় বাইট, আচ্ছা, তারপরে সি এর জায়গায় সি, তারপর শর্টের জায়গায় শর্ট লিখবা। বাইট সবচেয়ে কিন্তু ছোট, বাইটের কত জায়গা দখল করে? 8 বিট নাকি? 8 বিট। তোমার মনে করো যে এমন ছোট সংখ্যা দরকার যেটা বেশি, খুব বেশি হবে না, তাহলে তোমার বেকার মেমোরি ওয়েস্ট করে লাভ আছে? মেমোরি ওয়েস্ট করে লাভ, সেজন্য আমরা বাইট ব্যবহার করব। যেমন ধরো যে একটা ইয়া আছে, 3টা এলইডি লাইট আছে, রোডের যে কন্ট্রোলটা, ধরো যে 1 রাখলে যাতে 1 নাম্বার লাইট জ্বলে, সবুজ লাইট জ্বলে, 2 রাখলে যাতে সবুজ, হলুদ আর লাল, 3টা লাইট আছে। 3টা লাইটের জন্য তুমি যদি পুরো একটা ইন্টিজার সংখ্যা ব্যবহার করো, 1 2 3 এর জন্য একটা পুরো একটা ইন্টিজার সংখ্যা ব্যবহার করো, চলে? পোষায় না।
এই কারণে এখানে সবচেয়ে ছোটটা ব্যবহার করা উচিত। এর চেয়ে ছোটটা পাইলেও ওটা ব্যবহার করা যায়, কিন্তু এর চেয়ে কোনো ছোট জাভাতে নেই। হ্যাঁ, তো এরকম যখন আমরা একটা রোড ম্যাপ তৈরি করব তখন বাইট ব্যবহার করা যায়। তারপরে ধরো ডাটার যে সাইজ, আমরা যে ডাটা ট্রান্সফার করব, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠানোর ক্ষেত্রে বাইট আকারে ডাটা সেন্ড করবা, ছোট ছোট খণ্ডে বিভক্ত করবা। প্রথমে ডাটাগুলো নিবা, ধরো যে হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করবা, একটা একটা করে বাইট নিয়ে একটা চ্যানেল তৈরি করবা। একটা চ্যানেলের নাম হচ্ছে আইও নামের একটা মডিউল আছে, যেটার মাধ্যমে জাভা দিয়া খুব সহজে একটা ডাটার চ্যানেল তৈরি করা হয় নেটওয়ার্কের মাধ্যমে। তো এই নেটওয়ার্কে কিভাবে ডাটা সেন্ড করবা, বাইট আকারে পুরাটাকে খণ্ড খণ্ড করে বাইটে বিভক্ত করতে হবে। ওই যে তখন বললাম না কাটাকাটি করে সংখ্যা রাখা যায়, ওইরকম বাইটা খণ্ড খণ্ড করে তুমি এই চ্যানেলের মাধ্যমে সেন্ড করবা, একটা অ্যারে আকারে সেন্ড করবা। পরবর্তী যে ইউজার, তোমার যে ক্লায়েন্ট, সে যাতে ডাটাটা কেমন করে পাবে, এই বাইট আকারেই পাবে। বাইট আকারে ডাটাটা পায়, ও আবার বাইটটাকে জোড়া লাগায়, সব বাইট জোড়া লাগায় দেখবে যে এটা একটা হ্যালো ওয়ার্ড মেসেজ। ঠিক আছে, বাইট অ্যারে বানাবা, প্রথমে এটা নিয়ে বাইট অ্যারে বানায় সেন্ড করবা, ওই পাইবো বাইট অ্যারে পায়া নতুন করে ও আবার এটা জোড়া লাগায় দেখবে একটা মেসেজ আছে, এটার নাম হচ্ছে বাইট। মানে যত ছোট আকার করা যায় তাহলে ডাটার একটা রিলায়েবিলিটি বাড়ে, কারণ নেটওয়ার্কের মাধ্যমে যাইতেছে, জিনিসটা একটু হার্ড না, নেটওয়ার্কের মাধ্যমে যা একটা কষ্টকর ব্যাপার, যে কোথায় যায় ফলস মারে। বড় একটা ডাটা সেন্ড করলে আবার সমস্যা, যে অর্ধেক যায় যদি ডাটাটা কাইটা যায় তাহলে ডাটাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা থাকলে তখন সেখানে বাইট ব্যবহার করা, ঠিক আছে। আর শর্ট ব্যবহার করবো, তার চেয়ে একটু বড় যেখানে সংখ্যা দরকার, মোটামুটি টাইপের এটা, সেটা হলো শর্ট ব্যবহার করবা। ইন্টিজার ব্যবহার করবা কোথায়, বড় সড়ো 10 ডিজিটের মতো কোনো সংখ্যা ব্যবহার করতে চাইলে ইন্টিজার ব্যবহার করবে। এগুলো সব সেম ভাবে ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে। দেখি বাইট কোথায় ব্যবহার করবা, তিনটা শর্টলি কও। বাইট ব্যবহার করব যখন আমরা বাইট ব্যবহার করব আমরা যখন যখন আমরা কোনো ইন্টিজার নিব, যেটা ছোটখাটো বিষয়গুলো, সেগুলোতে আমরা বাইট মানে কম র্যামের জন্য, এক কথা বলতে গেলে যে কম র্যামের জন্য ওগুলো আমরা বাইট ব্যবহার করব। আর যদি বেশি র্যামের হয় সেক্ষেত্রে আমরা লং ব্যবহার করে বা শর্ট অথবা ইন্টিজার যেটা আর কি, এগুলো ব্যবহার করব। লংটাকে পরবর্তীতে আসতেছে, একটা লং সম্পর্কে একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, শর্ট ব্যবহার করবা মোটামুটি বাইটের চেয়ে বড়, ইন্টিজারের চেয়ে ছোট, প্রায় 5 ডিজিটের একটা সংখ্যা দরকার, না 5 না 4 ডিজিটের একটা সংখ্যা দরকার, তখন আমরা ব্যবহার করবো কত, শর্ট। আবার ইন্টিজার ব্যবহার করবো কত, 10 ডিজিট, প্রায় 10 ডিজিট পর্যন্ত যখন আমার সংখ্যা দরকার হবে তখন ইন্টিজার ব্যবহার করবো। এগুলোর সাইজ কত, একটা সাইজ হচ্ছে 64 লং, প্রিন্ট হচ্ছে 64, 32, 16 বা 8, আর রেঞ্জ তো পাশে দেওয়া গেছে। আমি একটা এখানে প্রোগ্রাম লিখছি যেটা লং ব্যবহার করে করছি, আসলে লং এর ব্যবহারটা কত বেশি এটা বোঝানোর জন্য কোথায় কোথায় ব্যবহার করি। তো আমি দেখাইছি যে একটা গ্যালাক্সি ঘুরে আসার জন্য কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আমি ইক্লিপস এআইডি চালু করি, আইডি দেখি, এটা ইন্ট করে দিই। তো এখন তোমার প্রোগ্রামের জন্য নেটবেন্স, আমি তো ওইটা করতেছি না, আর ফালতু জিনিস রেকর্ড করে না, রেকর্ড পুশ করে দিও ক্লাস যখন তো পেজ রেকর্ডের জায়গায় নেই, দেখি এটা কাটে না কেন। তো প্রথমে ব্যবহার করছি কি, লাইটের যে কত মাইল যায় সেকেন্ডে, এটা দিস ইজ স্পিড অফ লাইট। তারপরে দিস ইজ বের করছি কত, 24 গুণন 60 গুণন 60 দিয়ে বের করছি একদিনে কত সেকেন্ড
এটা বের করছি, একদিনে কত সেকেন্ড এটা বের করছি, তারপরে ওই হিসাবটা বের করছি একদিনে লাইট কত যায়, এটা লাইট গো সেকেন্ড, ওই লাইটের স্পিড দিয়ে আমরা কি গণন করে দিছি, ডে কে গণন করে দিছি, বেড়ে গেছে কত, দিনে কত দূর গেছে, এবং তারপরে আমরা প্রিন্ট করে দিছি। রান করে দেখি, নাসা জাতীয় কাজ কারবার করতেছি আমরা। কি আসছে এটা? আচ্ছা, বিল করতে হবে। বুঝলাম কি হইতাছে। লাইট গোস অন অফ ডে, দেখো কত বড় একটা সংখ্যা। হ্যাঁ, এই ধরনের বড় সংখ্যা বের করতে লং দিয়ে হিসাব পাতি করতে হবে, বুঝছো? লং কেমন ব্যবহার করবো? বড় সংখ্যা বের করার জন্য আমরা লং ব্যবহার করব। সংখ্যা নিয়ে কাজ কারবার করার জন্য এত হিসাব। হ্যাঁ, তাহলে বুলিয়ান কখন আমরা ব্যবহার করি? বুলিয়ান, তারপরে ইন্ট। আমি তো ইন্ট তো ব্যবহার করে দেখাইলাম যে সাধারণ একটা সংখ্যা নেওয়ার জন্য ইন্ট ব্যবহার করছি না আগের প্রোগ্রামগুলোতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শর্টও এরকম একটা ব্যবহার করা যায়, বাইটও এইভাবে ব্যবহার করা। আমি যেভাবে লং ব্যবহার করলাম এখানে, যেখানে যেভাবে লং ব্যবহার করলাম ঠিক এইভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? বড় সংখ্যা আমরা যখন বড় কোনো সমাধান করব বা বড় সংখ্যা কোনো সমাধান করব, সেখানে আমরা লং ব্যবহার করব। হ্যাঁ, তো লং দিয়ে বুঝাইলাম এটাই। তো এই হলো প্রিমিটিভ টাইপসের ইন্টিজার সংখ্যা, এখানে কোনো পয়েন্ট নাই। এরপর আসি ফ্লোটিং পয়েন্ট টাইপস। ফ্লোটিং পয়েন্ট টাইপস আবার দুই ধরনের আছে, একটা ডাবল, একটা ফ্ল্যাট, ঠিক আছে? ডাবল এন্ড ফ্ল্যাট। ডাবলটা কয় বিটের? ওই আগের মতোই হিসাব, 64 বিটের, ফ্ল্যাট হচ্ছে 32 বিটের। এবার পয়েন্ট হিসাবে হয়। পয়েন্ট হিসাবটা কেমন? যে 4 × 9 10 to the power minus 324, 10 to the power minus 324, এটাকে বোঝায় এরকম ভাবে। মানে ডাবল যখন ব্যবহার করব 64 বিটের। আবার ফ্ল্যাট কখন ব্যবহার করব, তার চেয়ে একটু কম সংখ্যা যদি চাই তখন এটা মাইনাস কত পর্যন্ত যায়, 35 পর্যন্ত যায়। আর প্লাসের দিকে যায় 10 to the power, এটা কিন্তু ই দিয়া 10 to the power বোঝায়। হ্যাঁ, এটা কনফিউজ হওয়ার দরকার নেই। 10 to the power 38 পর্যন্ত যায়। এটা রেঞ্জ, এটা প্রক্সিমেট রেঞ্জ, এটা সরাসরি রেঞ্জ বের করা সম্ভব না, কারণ এটা খুবই হার্ড। তারপরে দেখো আমরা ডাবল দিয়ে একটা কাজ করবো এবার। এই প্রোগ্রামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব পরীক্ষার মধ্যে খুবই আসে, বুঝলা? এই প্রোগ্রামটা কি আছে দেখো তো, কম্পিউট এরিয়া অফ সার্কেল। কি বলতেছে? কম্পিউট এরিয়া অফ সার্কেল কি বুঝাইতেছে? ক্লাস এরিয়া মানে একটা কোনো বৃত্তের ভিতরে কোনো কিছুকে পরিমাপ করার জন্য ডাবল ব্যবহার করা হয়, বা বৃত্তটাকে বা এরকম ক্ষেত্রফল। এরিয়া বলতে ক্ষেত্রফল। কম্পিউট এরিয়া অফ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা দেখি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। তো আমি নতুন একটা প্রজেক্ট বানাই, এন্ড দিয়া নেক্সট এন্ড area of a area of circle নিলাম।
ওইটাই ক্লাস নেম তৈরি হয়ে যাবে। নেটবিনস হয়ে গেছে। পরে তুমি রান করে দেখো। তো এরিয়া অফ এ সাইকেলের জন্য আমরা ডাবল ভ্যালু নেব, কারণ এখানে সবগুলা হচ্ছে পয়েন্ট মার্ক। হ্যাঁ, DOPUBLE ডাবল। তো প্রথমে আমাদের পায়ের মান দরকার। পায়ের মান জিনিসটা কি? বৃত্তর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, দেখো এখানে কি লিখছি। পায়ের মান কত? 14 15 9 না পায়ের মান? আচ্ছা দেখতেছি। হ্যাঁ, পায়ের মান একটা, পায়ের মান নিয়ে নেই। পায়ের মান হচ্ছে পাই। এই তোমার স্ক্রিনটা না ঘোরা লাগে, তুমি একটু জুম করো, তোমার স্ক্রিনটা একটু জুম করো। জুম হয়? হয়েছে না? কিন্তু খারাপ দেখা যাচ্ছে না, বুঝছো? দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, লেখা বোঝা যায় না, ঘোলা আসে নেট সমস্যার কারণে। এখন দেখা যায় তো? হ্যাঁ ঠিক আছে, চলবো। 3.1416 এটা হচ্ছে সাধারণ একটা মান পায়ের মান এটা। তারপরে আরেকটা ভেরিয়েবল নেই, ডাবল BLE ডাবল। এবার আমরা ব্যবহার করব কিসের মান? রেডিয়াস কত। রেডিয়াস বলতে ব্যাস কত এটা। হ্যাঁ, ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ ধরে নিলাম যে 3 সেন্টিমিটার। আচ্ছা ধরি যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ক্ষেত্র বৃত্ত। তো আমরা কি করব? বের করব কি? এগুলো সব কিন্তু পয়েন্টের সংখ্যা বের হবে। হ্যাঁ, তো এরিয়া বের করব। অঙ্কটা কেমন হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আর এর স্কোয়ার কেমনে দেয় জানো? হ্যাঁ, আর কে 2 বার গুণন করলে স্কোয়ার, 3 বার গুণন করলে কিউব, 4 বার গুণন করলে মানে 2 টু দি পাওয়ার 4। আমরা যেহেতু স্কোয়ার দেবো, তাহলে আর কে 2 বার গুণন করে দিয়েছি। পাই গুণন আর, ঠিক আছে। আরেকটা মেথড আছে যেটা হচ্ছে ম্যাথ ডট SQRT। এটা হচ্ছে স্কোয়ার রুট করে আর কি। এটা দিয়ে স্কোয়ার রুট করে, মানে কোনো কিছু থাকলে স্কোয়ার রুট করে। আমরা ওখানে যাই না, অত জটিলে গেলে ঝামেলা আছে। আর গুণন আর দিয়ে আমরা প্রিন্ট করতে হবে। হ্যাঁ, এবার প্রিন্ট করি। প্রিন্ট করব কি? এরিয়া অফ সার্কেল ইজ কত? এরিয়া, যে এরিয়াটা বের করছে এটাকে প্রিন্ট করব। রান করে দেখি। এই যে এরিয়া অফ সার্কেল, এত পয়েন্ট আছে না? এই যে পয়েন্ট আছে। তো পয়েন্ট যখন আবার ব্যবহার করবো তখন আমরা ডাবল ব্যবহৃত করব, ঠিক আছে। তো পারবা বৃত্তের ক্ষেত্রফল বের করতে? ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কে মানে একটা বড় প্রজেক্ট আছে যে বৃত্ত আর্ট করা সম্পর্কে। তো আমরা ক্যারেক্টার এই প্রোগ্রামটা দেখে নিবা। এই সূত্রটা পাই আর পাই গুণন আর গুণন আর। তারপরে হচ্ছে 4 ক্যারেক্টার বুঝো তো? একটা অক্ষর এখানে 2টা অক্ষর থাকবে না। ক্যারেক্টার মানে একটা অক্ষর। আমরা ক্যারেক্টার সম্পর্কে আরেকটা প্রজেক্ট করি।
ক্যারেক্টার ইন্ট্রো। তো ক্যারেক্টার ইন্ট্রোতে আমরা দেখব এই মেইন প্রজেক্টের মধ্যে কি লিখব, হ্যাঁ 4 ক্যারেক্টার ডিফাইন করতে হয় কি দিয়া, 4 দিয়া, ঠিক আছে 4 দিয়া। ধরি যে আচ্ছা ক্যারেক্টার মানেই তো যে নাম, তাই না? কোনো কিছু নামটা যে ক্যারেক্টার বলতেই তো একটা অক্ষর, কোনো কিছুর নাম না, একটা অক্ষর। তো ক্যারেক্টার দিয়ে আমরা কি বুঝি, ধরি যে ক্যারেক্টার একটা অক্ষর, ধরি যে A1, হ্যাঁ A1 ইকুয়াল টু কিভাবে ক্যারেক্টার লিখবা, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেখলাম যে A, এটা বড় হাতের A, কিন্তু আবার 4 লিখলাম একটা A2 ছোট হাতের A দিয়ে এগুলো সবই A2 দিয়ে দিলাম ছোট হাতের A, হ্যাঁ দুইটা কিন্তু পার্থক্য আছে, বড় হাতের A আর ছোট হাতের A আলাদা না। যদি আমি এটাকে প্রিন্ট করি, আউট করি, তাহলে কি হবে, ধরি যে A প্লাস না, ধরি যে A হলো প্লাসে প্রিন্ট করার পদ্ধতি এরকম, প্লাস দিয়া আবার A কেই ব্যবহার করতে হবে, আবার প্লাস দিয়া আরেকটা লিখে A বড় হাতের এটা A2 জি। আচ্ছা A ব্যবহার করি আলাদা, এটাকে প্রিন্ট করা যায় না আর কি সরাসরি। A কে সরাসরি প্রিন্ট করা যায় না, বুঝছো কেন? এটা তো 4 এজন্য যায় না। A1 প্লাস তুমি ক্যারেক্টারে একটা মান দাও, মান দিয়ে তারপরে এটা মান বসে তারপরে পিন করো, এটা কি পিন হবে না? হ্যাঁ ক্যারেক্টারের মান দিছি তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। A1 B2 এই দুইটা নাম দিছি তো, এই জন্য ঝামেলা হচ্ছে যে আমি কোনটা নাম দিছি। ও আচ্ছা আচ্ছা, দেখা যায় তো A1 দিছি, হ্যাঁ দেখা গেছে। A2 দিছি, এটাকে আর A2 দিছো, আর A1 এর একটা মান দিছো, A2 এর একটা মান দিছো। কিসের মাধ্যমে দিছি আমরা, সিঙ্গেল কোটেশনের মধ্যে, হ্যাঁ সিঙ্গেল কোটেশন। আচ্ছা সিঙ্গেল কোটেশনে। আচ্ছা এখানে কি ডাবল কোটেশন দিলে কি চলবে না? না রান করে দেখি, এই দেখো বড় হাতের A ছোট হাতের A। আমি যদি ডাবল কোটেশন দেই তাহলে কিন্তু হবে না, হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিতে হবে। বলবে যে দিস ইজ নট রিকোয়ার্ড, ইজ কম্পার্টেবল স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু চার। হ্যাঁ ডাবল কোটেশন ব্যবহার করলে এটাকে বলা হয় স্ট্রিং, আর সিঙ্গেল কোটেশন ব্যবহার করলে কি বলা হয়, ক্যারেক্টার দিয়ে ব্যবহার করা হয়। তো এই চারের আবার নির্দিষ্ট একটা ভ্যালু আছে, আমি বললাম না একটা নির্দিষ্ট ভ্যালু থাকে সবকিছুরই, তো চারেরও একটা ভ্যালু আছে। চার ধরো যে তুমি দিলা 30, না ধরো যে এটা হচ্ছে ক্যারেক্টার, 4 দিয়া চার দিয়া আমি দিলাম হলো 81। হ্যাঁ এখানে দেখাইলো যে এটা ইডোর, হ্যাঁ এটা দেখাচ্ছে যে দিস ইজ নট এ স্টেটমেন্ট, অথবা এটা 4 তো 4ই লিখে বলছি, সিএস নাম দিলাম, তো 81 দিলাম। তারপরে আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, 81 দিছি কিন্তু কোনো সংখ্যা একটা 81 সংখ্যা না, এটাকে আমি প্রিন্ট করলাম, দেখো কি আসে 81 দিছি কিন্তু সংখ্যাটা। 4 এর মান কত দিছি,
81 81 দিছি। 81 দিয়া দেখো রান করতেছে, কি হইতেছে, কিউ, বড় হাতের কিউ হয়ে গেছে। বিষয়টা কি বুঝছো কি হইতেছে? 81 মান কিউ, তাহলে 82 মান কত হইতে পারে? আর 82 মান এস হবে, মানে 82 মান হলো আর, 83 মান কত হবে তাহলে? ওই রকম হবে। 83 মান হইতেছে যে এস, আর এস, তাহলে 84 মান। এখন আমি এখানে যদি লুপ চালাই দেই, ধরো যে এখন আমি যদি জানতে চাই এর মান কত, এটা বের করতে পারবো? এর মান কত? তো এর মান বের করতে গেলে তোমাকে এখানে ব্যবহার করতে হবে কি, যে এ কে ইন্ট বানাই দিতে হবে, ইন্টিজার বানাই দিতে হবে। এটাকে বলা হয় টাইপ কাস্টিং। কথাটা বুঝছো কিন্তু? এর মান আমরা সিএস এর মান দিয়ে দিছি 83, ঠিক আছে? তো সিএস কে আমি ইন্টিজার বানাই দিতেছি, তাহলে সিএস তো ইন্টিজার, আমি যখন ইন্ট বলে দিতেছি তখন সে সংখ্যা প্রিন্ট করতেছে, শালার সংখ্যা প্রিন্ট করতেছে। দেখো 83 প্রিন্ট করতেছে, কিন্তু যখন আমি সংখ্যাটা বলে দিতেছি না, ব্র্যাকেটটা কন্টেস্টটা উড়াই দিতেছি, মানে এটাকে বলা হয় কাস্টিং, কাস্টিংটা উড়াই দিতেছি, ও একটা অক্ষর প্রিন্ট করতেছে এস। 83 যখন দিতেছি, যখন সরাসরি প্রিন্ট করতেছি তখন আসতেছে এস, কি হইতেছে কত কি, নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? কইও যে কি সমস্যা হয়, বুঝতে সমস্যা হলো। সমস্যাটা হচ্ছে যে তোমার এইটা না স্পষ্ট দেখা যাচ্ছে না, বুঝছো? কি দেখা যাচ্ছে না? কোডটা মানে দেখা বলে একদম, তুমি হ্যাঁ বলবা কোড এখান থেকে দেখতে পাচ্ছি না। বলবা না যে দেখা যাচ্ছে না? তোমার কেন দেখা যাচ্ছে না? এটা নেটেরই সমস্যা হচ্ছে, ঘোলা দেখা যাচ্ছে, নেট সমস্যা। তুমি লেখা বুঝতেছো? তুমি যে এক্স এর পরে ডট দিয়ে কি লিখছো এটাই বুঝা যাচ্ছে না। না এই এক্স এর পরে কি লিখছো, এই যে ব্র্যাকেটে প্রিন্ট প্রিন্ট, এটা এক্স এর পরে কি লিখছো? এটা তো লেখা না, এটা তো হ্যাঁ, অটোমেটিক আয়া গেছে, ওটা তো বোঝা যায় না, এটা তো লেখা না, এটা ও আচ্ছা আচ্ছা, হিংস। এটা আচ্ছা, আমি ঠিক কি আছে। দেবো? ওইটা ওটার একটা চিহ্ন। সিএস বুঝতেছো? সিএস যে লেখছি এটা বোঝা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যে 83 লেখছি বোঝা যায়, এটা ছোট হাতের এ লেখছি বোঝা যায়। হ্যাঁ ছোটতে বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে 83 বোঝা যাচ্ছে, বলতে 83 আর 80 বোঝা যাচ্ছে, 3 বোঝা যাচ্ছে। এটা ফরম্যাট ঠিক করলে দেখা যাবে। এখানে কিন্তু এক্স আমি লিখিনি, আচ্ছা, যাই হোক। অটোমেটিক কোড এডিটর থেকে দিয়ে দিছে। আমি যা লিখছি হলো আচ্ছা। সিএইচ লিখছি খালি এখানে। আচ্ছা ঠিক আছে। তো সিএইচ যখন আমি লিখতেছি তখন কি আউটপুট আসতেছে কত কি? এই যখন তুমি করছি তখন তোমার আউটপুট হচ্ছে এই তোমার ক্যারেক্টার, একটা এস, 83 এর মান হচ্ছে এস, 83 এর মান হচ্ছে এস এস এস, এরকম 84 এর মান, 84 এর মান হচ্ছে টি। দেখো টি আসতেছে, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন খালি সিএস দিতেছি দেখা যাচ্ছে যে টি প্রিন্ট করতেছে, আবার পাশে যখন আমি কাস্টিং করে দিতেছি, কাস্টিং বলতে পাশে লিখতেছি ইন্ট, তখন আসতেছে কি একটা সংখ্যা দিতেছে। আমি দেখো সংখ্যা আসতেছে 84 আছে, যে 84 সংখ্যাটা দিয়ে দিছি এটা আসতেছে, বুঝলা? এটাকে বলা হয় টাইপ কাস্টিং। ব্র্যাকেটের মধ্যে আরেকটা ব্র্যাকেট দিয়ে ওর সামনে যখন আমি ইন্ট দিতেছি, ও বলতেছে যে হ্যাঁ এটা মনে হয় ইন্ট, ও সংখ্যা প্রিন্ট করতেছে। আবার যখন আমি ইন্টটাকে তুলে দিতেছি তখন ও
ও প্রিন্ট করতেছে একটা অক্ষর। এটা যদি বুঝে থাকো তাহলে অনেক কিছু বুঝে যাবা। এবার ধরো যে এ কে আমরা প্রিন্ট করব, এ এর মান কত, A1, হ্যাঁ, বড় হাতের এ কে A1 দিয়ে ডিফাইন করছি। আমি যখন এটা প্রিন্ট করব, কি প্রিন্ট করবে কও দেখি, কি প্রিন্ট করবে? হ্যাঁ, এর মানটা প্রিন্ট হবে, এর মান এটা প্রিন্ট হবে, কারণ আমি ইন্ট বলে দেই। এর মানটা প্রিন্ট হবে, মান না, এ কে এটাকে প্রিন্ট করবে। আচ্ছা, এর মান কত এটা দেখার জন্য সামনে আমি ইন্ট বসায় দেব। কেন তুমি কি প্রিন্টে কোনো কিছু বলে দাও না? এই যে এ তো একটা ক্যারেক্টার না, এস কি ক্যারেক্টার, এস কি ভ্যালু দেখবা, এস কি টাইপের একটা ভ্যালু আছে। কম্পিউটার যখন তৈরি করা হয় তখন এই ভ্যালুগুলা নির্ধারণ করা যায়। তুমি যদি গুগলে যে সার্চ করো যে এস কি ভ্যালু, এস কি ভ্যালু, যখন সার্চ দিবা দেখবা যে তখন একটা চার্ট আসবে। গুগলে, হ্যাঁ, সার্চ এখন স্লো ইন্টারনেট হচ্ছে, একটা চার্ট আসবে আর কি গুগলের রেজাল্টে। এই চার্টের মধ্যে আছে এর মান কত, ছোট হাতের এর মান কত, এক একটার এক এক মান। তো আমি এখানে চার্ট দেখার বদল আমি এইভাবে বলে দিতেছি, গুগলে দেখুন। এই আচ্ছা, আমাদের যখন ওই চার্টে এর মান কত, এর মান কত দেখাবে, এই যে দেখো দেখাচ্ছে। আচ্ছা, আমাদের যখন আমরা যখন 65, এর মান কত 65, ছোট হাতের এর মান কত দেখি, ছোট হাতের A2 দিয়েছে দিছি আমি, A2 কে দেখি যখন, তখন দেখাচ্ছে 97। A2 এর মান কত 97। গুগল রেজাল্টে দেখি, গুগল রেজাল্ট 97, এই যে আইছিল, এই যে লিস্ট আছে, গুগল লিস্টে আছে, এখানে দেখো অনেক বড় একটা লিস্ট। স্লো নেট, এখনকার টাইমের নেট স্লো থাকে। এখানেও আর কি ওই যে জি এর মান দেখো 55, তারপরে আচ্ছা আমরা তাহলে আজকে কয়টা দেখলাম? এটা তো ক্লাস অনেক বড়, এখনো 25টা আছে। এই ক্যারেক্টারটা প্রকাশ তাহলে এটাকে রান করে দেখবা, তারপরে দেখি ডাবল দেখলাম, ক্যারেক্টার দেখলাম, এই ভ্যালু অফ ক্যারেক্টারটাও দেখাইলাম যে ভ্যালু কন্টেইন করে, প্রত্যেকটা এক্স যেমন ব্যবহার করে। তখন আবার ধরো যে তুমি চাও যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করবা, ফর লুপের কথা মনে আছে? হ্যালো, ফর লুপের কথা মনে আছে? কেমন করে ডিজাইন করে, ফর দিতে হয় প্রথমে, তারপরে একটা ইন্ট আই নিতে হয়, যার একটা ভ্যালু দিতে হয় 0, তারপরে আয়ের মান কে আমরা বলে দেই ওই কত পর্যন্ত বাড়বে। হ্যাঁ, আয়ের মান কে কি বলে দেই, কত পর্যন্ত বাড়বে বলে দেই, কত পর্যন্ত বাড়বে কত দেখি, কত পর্যন্ত বাড়বে একটা সংখ্যা বলো, যত পর্যন্ত আমি বাড়াতে চাই। এখানে তুমি যা দিবে তাই পারবে, একটা সংখ্যা বলো, 10। হ্যাঁ, তারপরে আয়ের মানকে 1 করে বৃদ্ধি করাবো। তো এটাকে যদি আমি আউট করি, বৃদ্ধি করা, আয়ের মানটাকে প্রিন্ট করলাম, হ্যাঁ, রান করে দিই। এখন দেখো 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে, তাই তো, 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আজকে ক্যারেক্টার আইসা পরে ক্লোজ করে দিও। এখন কি করবা? আচ্ছা বলো, এখানে যদি স্টার দেই, কি আছিল এতক্ষণ, আয়ের মান, তো আয়ের মানটাকে আমি 0 রাখছিলাম, 0তে আমি এ, হ্যাঁ, এ থেকে শুরু, বড় হাতের এ থেকে শুরু, আর শেষ কথায় আমি বলে দিই এখানে 10 বলে দিছিলাম,
শেষ দিলাম ধরো যে জেড, বড় হাতের জেড, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে? তো হ্যাঁ এ থেকে জেড পর্যন্ত আয়ের মান এক এক করে বার। ওই আগে দেখাইতো 1 2 3 4 5 6 7 8 9, এবার দেখাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। হিসাবটা বুঝছো? এই দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এটা পি কিউ আর এস টি এক্স ওয়াই জেড। জেড কে প্রিন্ট করে নাই কারণ আমি জেড বলে দিছি। এখন জেড কে প্রিন্ট করার জন্য এখানে ইকুয়াল দিতে হবে, আই ইকুয়াল টু ইকুয়াল এন্ড নট ইকুয়াল জেড বলে দিতেছি, তখন হইতেছে এ বি সি ডি ই এফ জি জেড পর্যন্ত, ঠিক আছে? বুঝছো কি? হ্যাঁ তারপরে হ্যাঁ ঠিক আছে। তারপরে বুলিয়ান। আমি বলতেছিলাম বুলিয়ান কি জিনিস। বুলিয়ান হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। এই প্রোগ্রামগুলো করা লাগবে, কিন্তু না করলে বেকার, এগুলা দিয়ে লাভ নেই। বুলিয়ান জিনিসটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। আচ্ছা প্রোগ্রাম আমরা কোন কটা দেখলাম? আমরা দেখলাম কি তোমার বুলিয়ানস 12 নাম্বার আমরা দেখবো। এবার লিটারালসটাকে বুঝতে হবে। লিটারালস জিনিসটা কি আসলে? আসলে এর আগে আমরা লিটারালস দেখছিলাম যে কিভাবে একটা সংখ্যা লিখবা, আরেকটা দেখছিলাম যে পয়েন্ট ব্যবহার করে পয়েন্ট সংখ্যা লিখতে হয়। তারপরে দেখছিলাম যে একটা কোটেশন ব্যবহার করে একটা ক্যারেক্টার লিখতে হয়, ডাবল কোটেশন ব্যবহার করতে বহু ক্যারেক্টার লিখতে হয়, তাই তো? এটার নাম হচ্ছে লিটারালস। এবার দেখি আরো কিছু লিটারালস, গুরুত্বপূর্ণ লিটারালস যেগুলো আমরা ব্যবহার করতে পারি। ইন্টিজারের ক্ষেত্রে দেখো, আমরা যদি ইন্টিজার একটা বাইনারি সংখ্যা হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখব 0, তারপরে বি, তারপরে বাইনারি সংখ্যাটা, তারপরে কি লিখব? বাইনারি সংখ্যা বুঝো তো? তারপরে পি কলন। হ্যাঁ হ্যাঁ বাইনারি সংখ্যা বুঝো নাকি? 0 0 তারপরে আচ্ছা হ্যাঁ বুঝো নাকি? বাইনারি সংখ্যা বুঝো? কথা বলো না, বললে তো বুঝলাম না। হ্যাঁ 0 1 তো বুঝি। 0 1 0 1 0 1 0 1 হচ্ছে নেটওয়ার্কে ঝামেলা করতেছে, কথা বলুন। বাইনারি সংখ্যা। হ্যাঁ বাইনারি সংখ্যা। হ্যাঁ বাইনারি সংখ্যা বুঝাইতে এই যে 0 1 0 1 দিয়ে বুঝাইতে হয়, ঠিক আছে? সামনে কি দিতে হয়? 0। আমরা কি আবার ওই ইন্টিজারে চলে আসছি নাকি? আরে ভাই, ইন্টিজারকে কত ভাবে লেখা যায় এটা বুঝাইতেছি, ইন্টিগ্রাল বুঝাইতেছি, লিটারালস বুঝাইতেছি, বুঝো নাই? বাইনারি সংখ্যাকে আমরা ইন্টিজারে রূপান্তর করতে পারি। আচ্ছা এটা কি তোমার বাইনারি সংখ্যা? আচ্ছা বাইনারি সংখ্যা কি যে কোনো বাইনারি সংখ্যা প্রথমে আমাদের এই তোমার বি ব্যবহার করতে হবে? হ্যাঁ, যে কোনো বাইনারি সংখ্যা লিখতে গেলে বি ব্যবহার করতে পারবা। যেমন ধরো আমি লিখি, এখানে তোমাকে দেখাই, এই প্রোগ্রামেই থাক, আর নতুন করে প্রোগ্রাম না লিখি, সিস্টেম আউট করে দেখি। প্রিন্ট মেথড নিয়ে তো কোনো ঝামেলা নাই নাকি? দেখি না তো প্রোগ্রাম, আউটপুট বের করতে পারো তো নাকি? তো আমি যখন বলে দিতেছি এটা একটা ইন্ট, আচ্ছা ইন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এ নামের একটা ইন্ট নেই, ইন্ট এ ইকুয়াল টু, আমি একটা দেখি না তো। স্ক্রিন কেটে গেছে নাকি? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? দেখি না তো। স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা? হ্যাঁ 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 স্ক্রিন দেখা যায়। স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে, তাহলে আমার কোড এডিটর দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। নেটবিনস দেখা যাইতেছে। আমার স্ক্রিনে কি দেখা যাইতেছে? তোমার পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, তোমার পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তুমি স্ক্রিনটা আবার শেয়ার করো। তোমার নেট স্লো, তাহলে কি করব? হ্যাঁ নেটও স্লো, আর ঝামেলা হচ্ছে না কেন? নেট স্লো হলে তো ভয়েস আসছে না। নেট স্লো হলে ভয়েস আসবে না, না মিরর শেয়ারিং অফ হবে। আচ্ছা আমি নতুন করে শেয়ার দিতেছি স্ক্রিন, আবার শেয়ার করো। হ্যাঁ
নাকি এর কোনো আবার টাইম আছে? না, এর কোনো টাইম নেই। এই যে হইছে, এবার হইছে। এখন দেখা যায় কোড এডিটর। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এ নি হ্যাঁ, হ্যাঁ, একটা ঠিক আছে। ইন্টিজার নিছি। হ্যাঁ এ নামের একটা ইন্টিজার একটু নিছি। জুম করো। দেখা যায় হ্যাঁ ঠিক আছে। এ নামের একটা ইন্টিজার নিছি। ওকে লেটস গো। তো ইন্টিজারে আমরা সরাসরি ইন্টিজার লিখতে পারি। 15 নিছি, 15 নিয়ে আমরা প্রিন্ট করলাম, দেখা গেল 15 দেখাইতেছে, তাই নাকি? সহজ না? তো আমি 15 যে মানটা এটাকে বাইনারিতে রাখবো। 15 মান বাইনারিতে কত? 15 মান হচ্ছে বাইনারিতে 4টা 1, 0 1 1 1 1 দিলে 15 হয়ে যায়। দেখো এখনো 15 প্রিন্ট করতেছে। আচ্ছা 15 বদলে আমি 16 দেখি, তাহলে 16 মান হচ্ছে 1000। বাইনারি পারো তো নাকি? এটা কিভাবে কাজ করে? এটা 16 দেখাচ্ছে। এটা কিভাবে কাজ করতেছে? অটোমেটিকলি ও বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করে তারপরে দিতেছে, আউটপুট করতেছে। এটা বাইনারিটা ডেসিমেল কিভাবে হচ্ছে? এটা কম জাভা দিয়েই করছে, অটোমেটিক হচ্ছে। এই লিটারালস মানে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাকে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলে রাখছি। এখানে যদি তুমি ডেসিমেল রাখো তাও হবে। যেমন তুমি যখন এখানে বি দিয়া 1010 দিবা, তখন কি হবে? 2 + 4 2 8 8 2 তে হয়ে যাবে 10। এটা 10 প্রিন্ট করবে। এখন বাইনারি বুঝতে গেলে গ্যান্ডাম লেগে যাবে, বুঝছো? তো বাইনারিকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি, মানে এটা করা যায়। এটা জানি না রাখো যে জাভাতে এইভাবে বাইনারি দিতে হয়। আবার এক্স যদি ব্যবহার করো এখানে, তাহলে হেক্সাডেসিমাল দিতে পারবা। এখানে ধরো যে এফ এফ দিয়ে বোঝায় 255, এফ এফ দিয়ে বোঝায় 255 দিয়ে দেখি এক্স এফ এফ দিলাম, আউটপুট আসলো 255। এটা হলো হেক্সাডেসিমাল, বুঝলা? আবার যদি অক্টালটাকে প্রিন্ট করতে চাও, ও দিয়া অক্টাল প্রিন্ট করে না, ও দিয়ে অক্টাল মনে হয় জাভাতে করা যায় না, ও দিয়ে অক্টাল করা যায় না, জাভাতে অক্টাল করা যায় না। ঠিক আছে? একটা হলো কি 0b দিয়ে কি করে, 0b দিয়ে কি করে কথা বলো। 0b দিয়ে সে অক্টাল, হ্যাঁ 0b দিয়ে বাইনারি 1010 পর্যন্ত। আর হেক্সা 0b দিয়ে বাইনারি, যেটা বাইনারি 0x হেক্সা 0x a b a থেকে পর্যন্ত, 0 থেকে f পর্যন্ত। হ্যাঁ হিসাব বুঝছো নাকি ভুলে গেছো? এটাই আর কি। এ দিয়ে বোঝাইতেছে কি একটা হেক্সাডেসিমাল তুমি একটা ইন্টিজার। তো ইন্টিজারকে আমরা বিভিন্ন ভাবে রাখতে পারি, বাইনারি রাখতে পারি, হেক্সাডেসিমাল রাখতে পারি। হেক্সাডেসিমাল রাখতে হলো x, হেক্সাডেসিমাল রাখতে x 0x, আর বাইনারি রাখতে কি 0b। হ্যাঁ রাখা যায়, কিন্তু তারপরে আরেকভাবে ইন্টিজার সংখ্যা রাখা যায়। ধরো যে আমরা যে হিসাবের ক্ষেত্রে কমা দেই না, যে টাকা হিসাবের ক্ষেত্রে পিছন দিক থেকে 3 ঘর পর পর কমা দিয়ে যায়, 3 ঘর পর পর কমা দিয়ে যায়। এই কথাটা এখানে কমা না, আন্ডারস্কোর ব্যবহার করে দেওয়া যায়। দেখি ধরো যে 300 1600 এটা লিখলাম, এটা একটা সংখ্যা, এটা হাজারের ঘরের, এটা শতকের ঘর। তো আমি এটা যদি প্রিন্ট করি কি দেখাবে? এই পুরো সংখ্যাটাকে জয়েন করে দেখাবে অটোমেটিক। দেখো মাঝখানের আন্ডারস্কোরটা বোঝা যেতেছে না, কিন্তু মানুষের বোঝার ক্ষেত্রে এটা খুবই কাজে দেয় যে হ্যাঁ এটা দুইটা আলাদা সংখ্যা, এটা হাজারের সংখ্যা, এটা হচ্ছে শতকের সংখ্যা।
একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের পরে আরেকটা আমরা কমা দেই, কমা দিয়ে আরেকটা সংখ্যা লিখি, এমন করি না? করলেও এইটা একইভাবেই প্রিন্ট করবে। ও পুরো সংখ্যাটাকে মনে করবে যে হ্যাঁ এটা পুরাটাই একটা ইন্টিজার। কি ব্যবহার করা যায়? আন্ডারস্কোর ব্যবহার করা যায়, দুইটা ব্যবহার করা যায়, তিনটা ব্যবহার করা যায়। দুইটাও যদি ব্যবহার করো একইভাবেই সে বুঝবে যে এটা একটা পুরাটাই। এটা তো এটা বুঝবে এটা নাকি? হ্যাঁ, এখানে কোনো ভুল নেই, আন্ডারস্কোর ব্যবহার করলে সমস্যা নাই, বুঝলা? আচ্ছা, এটা আবার কে ফোন দেয়? রাকিবে ফোন দেয়। কি খবর রাকিব? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই? কি অবস্থা বড় ভাই? ভালো, কাজ করতেছি এখন। কই? আর কই থাকবো, রাস্তায় বাসায় যাইতেছি। তোমার কথা নূরে শুনতাছে। হ্যাঁ। দেখে আমি ফোন দিলাম, ফোন হ্যাঁ নুরে নুরে হারাই গেছে। আরে ফোন দে, আরে ফোন দিলাম, ফোন ধরলো না। আমাদের আমরা কাজ কি কাজ করতেছি, হ্যাঁ কাজ করতেছি, কাজ হ্যালো, করতেছি এখন না, পরে কথা বলবো। হ্যাঁ, কি কাজ করতেছে একটু কয়ে দাও। এই যে প্রোগ্রামের কাজ করতেছি। দুইজনে মিটিং এ, তিনজনে মিললা নাকি? দুইজনে মিল্লা তিনজনেই? তিনজন না, দুইজন। আচ্ছা পরে আকাশ কিরে ভাই, মিটিং তো চলে গেল। আচ্ছা, কই গেল আবার? ওই যে বাইরে গেছি। তুমি কই গেল লাগা? ওই যে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, ঠিক লাগছে। তো এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ডাবল কোটেশন আর ডাবল আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে আমরা লিখতে পারি লিটারালস। এভাবে বাইনারি সংখ্যাও একইভাবে লেখা যায়। ধরো যে বাইট আলাদা করলা, 4 বাইট করে আলাদা করে হিসাবের অনুপাতে, হিসাবের জন্য, ঠিক আছে, লিখলে কাজ করবে, কোনো ঝামেলা নাই। তারপরে আমরা লিখতে পারি পয়েন্টের সংখ্যাগুলো, তো আমরা এইভাবে আন্ডারস্কোর ব্যবহার করে লিটারালস লিখতে পারি। সমস্যা আছে? বুঝতে কোনো প্রবলেম? আন্ডারস্কোর ব্যবহার করে লেখা যায় ফ্ল্যাটিং পয়েন্ট, পয়েন্টের পরে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে বুলিয়ান লিটারালস, বুলিয়ান লিখতে শুধু ট্রু আর ফলস ব্যবহার করতে হয়, ঠিক আছে। আচ্ছা, বুলিয়ান কি তোমার এখানে শুধু ট্রু আর ফলস কি ব্যবহার করা যায় না? এখানে আরো কোনো কন্ডিশন আছে? যেমন বুলিয়ানসে কি দেখলাম, যে বুলিয়ানসে দেখলাম যে ইয়েস অর নো, তারপরে অন অফ, তারপরে হচ্ছে তোমার না ফলস, ট্রু ফলস। না না, এগুলো ব্যবহার করা যায় অন্য ল্যাঙ্গুয়েজে, যেমন পিএসপি তে ব্যবহার করা যায়, কিন্তু মানে জাভাতে এই দুইটাই। হ্যাঁ, আমি দেখলাম যে হ্যাঁ, আমি পরে তোমার পরে ইয়েস এবং নো দিয়ে ট্রাই করলাম, বুলিয়ানে ইয়েস অর নো ট্রাই করলাম, কিন্তু এটা হয় না, অফ অন অফ হয় না, কিন্তু ট্রু ফলস দুইটা হইছে। ছোট হাতের সবগুলা ট্রু দিলে ও ট্রু হিসাবে প্রিন্ট করবে। দেখো আমি যদি প্রিন্ট দেই, এই যে ট্রু প্রিন্ট হচ্ছে। ফলস দিলে হ্যাঁ, ফলস প্রিন্ট করবে, ফলস প্রিন্ট করবে। আবার আরেকটা ভ্যালু আছে 0 আর 1। হ্যাঁ, 0 1ও দিলে প্রিন্ট করতো আগের দিনে, এখন আর হয় না। এখন কি আপডেট হয়েছে? হ্যাঁ, এখন হয়েছে আপডেট। 1 দিলে আগে প্রিন্ট হইতো। আচ্ছা, আরেকটা হলো এখানে তুমি সরাসরি কন্ডিশন বসাই দিতে পারো, যেমন ওই যে 5 গ্রেটার দেন 10, এটা কি সত্য না মিথ্যা? পাও দেখি চট করে।
ট্রু ফলস মিথ্যা মিথ্যা, তাহলে আমরা এটা প্রিন্ট false। করবে কি ফলস। ফলস। দেখো ফলস প্রিন্ট করছে, ঠিক আছে না? হুম হুম আবার যদি এটা ঘুরে দেই কি প্রিন্ট করবে? এই ঘুরে দিছি খালি, ট্রু। আবার ট্রু প্রিন্ট করবে। ইরোড দেখাইছে, ডিবাগিং মোড ইরোড। সাকসেসফুলি ডান, ট্রু প্রিন্ট করছে, ঠিক আছে? আচ্ছা তো এখানে সরাসরি আমরা কন্ডিশন বসাই দিলেও এই অটোমেটিক বুলিয়ান হয়ে যায়। তা কন্ডিশন Boolean কি হয়ে যায়। রিটার্ন করে কাও দেখি? কন্ডিশন অলরেডি রিটার্ন করে একটা ট্রু আর একটা ফলস। একটা ট্রু না হয় false। ফলস, ঠিক আছে? এই দ্রুত Okay. শেষ করে দেই। তারপর বুলিয়ানস বুঝলা তো, বুলিয়ানসে শুধু ট্রু আর ফলস রাখা যায়, আর কিছু না। আমরা যাই আরেক আচ্ছা। ধরনের লিটারালস, স্ট্রিং। স্ট্রিং ব্যবহার করি নাই এখন পর্যন্ত মনে হয়। তো স্ট্রিং জিনিসটা হচ্ছে অনেকগুলা আচ্ছা স্ট্রিং 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 আমরা যে ব্রেকেটে যে স্ট্রিংটা মেইনে পাবলিক মেইনে যে স্ট্রিংটা ব্যবহার করি, এই স্ট্রিংটা কি সেই স্ট্রিং? হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং নাকি টাইপ আলাদা ডাটা আরেকটা টাইপ তো string? একই, ডাটা টাইপ একই। ডাটা টাইপ এটাও ডাটা টাইপ, এটাও ডাটা টাইপ, কিন্তু এটা এই যে ছোট হাতের দিয়ে যেগুলো শুরু করতেছি একটু পরে, একটু পরে যাইতেছি। তো বুলিয়ান যেমন ছোট হাতের দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ? তো আমি এখানে যদি বড় হাতের দিয়ে শুরু করি তাহলে এটা প্রিমিটিভ ডাটা টাইপস থাকে না, এটা থাকে হলো একটা ডেডিকেটেড ডাটা টাইপস। এটা দেখো আর সবুজ আচ্ছা। ইয়া নাই, এটার মধ্যে আরো কিছু কালার নেই, আছে। মার্ক করার নেই। হ্যাঁ, এটাও একই জিনিস ধারণ করতে পারে। দেখো এটাও ট্রু ফলস নির্ধারণ করতেছে, কিন্তু এটা প্রিমিটিভ ডাটা টাইপস না, এটার মধ্যে আরো কিছু ফাংশন আছে গুরুত্বপূর্ণ। তো এরকম স্ট্রিং একটা ডাটা টাইপ যেটা প্রিমিটিভ ডাটা টাইপস না, এটা অলরেডি কি নিয়ে তৈরি হয়েছে, এটা অনেকগুলা ক্যারেক্টারের গঠন করে ও একটা সিরিয়ালাইজেশন করে অটোমেটিক ইয়া দখন করছে। এটা আসলে জাভার কোনো নেটিভ কোনো ডাটা টাইপ না, এটা জাভার লাইব্রেরির ডাটা টাইপ। একটা আছে লাইব্রেরি আর একটা আছে জাভার নিজস্ব ডাটা। নেটিভ। তো প্রিমিটিভ ডাটা টাইপস না, এটা প্রিমিটিভ ডাটা টাইপ ওই আটটা, যে আটটা আমরা এর আগে আলোচনা করলাম। হ্যাঁ, তারপরে আমরা এটাকে কিভাবে দেব, দেখতে ডাবল কোটেশন ব্যবহার করব। যেমন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে যদি আমি দেই, দেখো এটা এক লাইনে আসতেছে। তো আমি লিটারালস বুঝাইতে চাইতেছি, লিটারালসে আমরা যখন %n ব্যবহার করি \n, তখন একটা নতুন লাইন তৈরি হয়। এখানে দেখো আমি যদি \n দেই তাহলে হ্যালো এক লাইনে যাবে, ওয়ার্ল্ড আরেক লাইনে যাবে। দেখো এই যে হ্যালো এক লাইনে, ওয়ার্ল্ড এক লাইনে দেখা যাচ্ছে। তো এখানে আমি যদি টি দেই, ট্যাব তৈরি হবে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, ট্যাব হয়ে যাবে। ট্যাব আসতেছে, দেখো একটা সবগুলাই কি তোমার ফ্ল্যাশ দিতে হবে, তাই তো? হ্যাঁ, দিয়ে শুরু। এখানে কতগুলো আমি নাম লিস্ট দিয়ে রাখছি, তুমি যখন ফাইলটা দেবো তুমি প্র্যাকটিস করে দেখবা। হ্যাঁ, তো এরকম কতগুলো নানা দেখাচ্ছে। তো হেক্সাডেসিমাল ইউনিকোড ব্যবহার করতে হয় এইভাবে। হ্যাঁ, এই যে ক খ গ এগুলোর একটা ইউনিকোড আছে, এই ইউনিকোডগুলা ইউ দিয়ে শুরু হয়, ডি দিয়ে অক্টাল ক্যারেক্টার দেওয়া যায়। ওই যে আমি তখন বললাম যে অক্টাল, সেই অক্টাল। তারপর ইউ দিয়ে হেক্সাডেসিমাল দিতে হয়। তুমি যদি কোটেশন প্রিন্ট করতে চাও, ধরো যে এমনিতে তো এটা কোটেশন দিয়ে তৈরি না, হ্যালো ওয়ার্ল্ড কোটেশন দিয়ে তো দুইটা কোটেশন ব্যবহার করা আছে না, মাঝখানে যদি এখন কোটেশন দিতে চাও
যে ওয়ার্ডের পিছন সামনে কোটেশন প্রিন্ট করবা, কোটেশন দিবা, তাহলে তো এই ওয়ার্ড ইরর হয়ে গেল। তাহলে কি করতে পারো, সামনে একটা ব্যাকস্ল্যাশ দিতে পারো, তাহলে ওই কোটেশনটাকে নিজস্ব কোটেশন ধরবে না, ও মনে করবে যে এটা একটা বাইরের কোটেশন। এই যে দেখো ওয়ার্ডের দুই দিকে প্রিন্ট করো তো, এটা প্রিন্ট করো তো। এটা যদি প্রিন্ট করি কি করতেছে, ওয়ার্ডের দুই পাশে কোটেশন দিতেছে, ব্যাকস্ল্যাশ কিন্তু নাই। ওয়ার্ড ভাষা কোটেশন নিয়ে নিছে। আমি যদি ব্যাকস্ল্যাশ মানে এটা হচ্ছে কি তোমার দুইটা ওয়ার্ডের মাঝখানে যখন, তাহলে কিন্তু এরর আসতেছে, এখানে কোটেশন স্টার্ট, এখানে আবার একটা দুইটা ওয়ার্ডের মাঝখানে যখন আমরা কোনো কিছু সিঙ্গেল কোটেশনও দিতে গেলে এমনই দিতে হবে, ঠিক আছে? সিঙ্গেল কোটেশন প্রিন্ট করতে চাও এভাবে। আচ্ছা, তারপরে খালি ব্যাক স্ল্যাশ দিতে চাও, একটা ব্ল্যাক স্ল্যাশ দিলে কিন্তু কিছু আসে না। দেখো বলতেছে ইট ইজ দ্য এরর, তাহলে দুইটা ব্যাক স্ল্যাশ দিলে একটা ব্ল্যাক স্ল্যাশ দিবে। এই ব্যাক স্ল্যাশ কোথায় দিতে হয়, যখন ইউআরএল টাইপ করি আমরা, কোনো ওয়েবসাইটের ইউআরএল দেই না, ইউআরএল না, উইন্ডোজের কোনো লিঙ্ক দেই, তখন দেওয়া লাগে এই যে ডাবল ব্যাক স্ল্যাশ। উইন্ডোজে দেখবা যে উইন্ডোজের টার্মিনালগুলা এই ব্যাক স্ল্যাশ দিয়ে লিঙ্কগুলা তৈরি, এই যে এখানে গেলে দেখা যায় সি ব্যাক স্ল্যাশ ইউজার ব্যাক স্ল্যাশ স্বাধীন ব্যাক স্ল্যাশ কোর্স ব্যাক স্ল্যাশ, এরকম ব্যাক স্ল্যাশ। তো এই ব্যাক স্ল্যাশগুলো যদি এখানে রাখতে চাও দেখবা যে অটোমেটিক এরকম একটা নিয়ে যাবে। ধরো আমি এটা একটা স্ট্রিং, হ্যাঁ, এখানে আমি এটাকে পেস্ট করি, কোড এডিটরে এই বুদ্ধিটা বোঝা যে আসলে কোথায় ব্যাক স্ল্যাশ দিতে হয়। কোড এডিটরে আমি অটোমেটিক পেস্ট করে দেবো, দেখবা যে না তো একটা কোটেশন নেই, কোটেশনের মধ্যে যদি আমি পেস্ট করতে যাই ও অটোমেটিক ডাবল করে নিতেছে, দেখছো? আমি যখন পেস্ট করলাম সাথে সাথে আর ডাবল করে নিল। আসলে কিন্তু এখানে কয়টা, এটা কোড এডিটর ব্যবহার করার সুবিধা। এখানে যখন আমি দেখতেছি যে কয়টা, এখানে কিন্তু একটা করে দেওয়া আছে, সি একটা ব্যাকস্ল্যাশ ইউজার একটা ব্যাকস্ল্যাশ। যখন আমি ইপ্লিসে যা পেস্ট করলাম দেখো দুইটা করে প্রিন্ট করতেছে, ঠিক আছে? এটা কোড এডিটরের, একটা দিলে আবার এরর আসবে, পুরোটাই এরর দেখাবে যে দিস ইজ লাইক নট ইউজার, মানে ইলিগাল ক্যারেক্টার দেওয়া হয়েছে। তো এই লিটারালস গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা একটু ব্যবহার করে দেখবা, নিজে ব্যবহার করবা, দেখবা যে অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা করে ব্যবহার করবা। নতুন কতগুলো আছে, যেমন 2000 নতুন যে এসডিকেটা বেরোইছে সেখানে এস নামের একটা বেরোইছে, এ স্পেস দেওয়ার জন্য, ওই রকম কতগুলা নতুন যুক্ত হবে, এগুলো জানা দরকার। তারপরে টাইপ কাস্টিং, আমরা তো এরাতে গেলাম না। টাইপ কাস্টিং বলতে কি বোঝায়, ওই যে তখন বলাইলাম যে এটাকে টাইপ কাস্টিং করে যদি বাইটে রাখতে চাও, ইন্ট একটা ভ্যালু বাইটে রাখতে চাইলে তোমার অর্ধেক কাইটা রেখে দিব, বুঝলা? বুঝা যায়? হ্যালো, অর্ধেক করে রেখে দিব বলতে, অর্ধেক করে রেখে দিব বলতে, আচ্ছা ধরো আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু নেই, যেটার মান হচ্ছে বাইটে কত বিট কইতে পারো? বাইটে কত বিট? এক বাইটে কত বিট? হ্যাঁ, ওই যে বাইট, এক বাইটে না, আমি কইতাছি বাইট ডাটা টাইপটা কত বিটের ছিল মনে আছে? প্রথম লিস্টে দেখছিলাম 8 বিটের একটা ডাটা টাইপ আছে। 8 বিট বাইট 8 বিট। হ্যাঁ, তো 8 বিটের সর্বোচ্চ কত রাখা যায়? 227 রাখা যায়। 128 মানে 27 সর্বোচ্চ রাখা যায়, কিন্তু ইন্টিজারে রাখা যায় কত? প্রায় 10 ক্যারেক্টার। ধরো যে 3000 রাখলাম আমি এখানে, হ্যাঁ, 3000টাকে আমি বাইট নামের একটা ভেরিয়েবলে রাখতে চাই, বাইট সিতে আমি এই এর ভ্যালুটা রাখতে চাই। এর ভ্যালুটা কোথায় রাখবো? এখানে রাখতে হবে। এখন সিতে দিস ইজ নট কম্পার্টেবল ফর, এই যে
compatible types possibly lose conversion into byte বলতেছে এটা পসিবল না কারণ কি যে এটা কনভার্ট করা সম্ভব না কিন্তু যখন আমি হার্ডলি বলে দেব অবশ্যই তোমাকে করতেই হবে এখানে আমি বাইট বলেই দিতেছি তখন কি করবে এই ওই কাইটা যেটুক দরকার 3000 এর মধ্যে কাইটা 127 এর মধ্যে কোনো সংখ্যা পাইলে ওই ওইটুকু রাখে দিবে ওইটুকুও প্রিন্ট করবে ওইটুকু প্রিন্ট করে ওই নিজের মতো ব্যবহার করবে দেখি সিটাকে প্রিন্ট করে দেখি আর সি প্লাস কোটেশন দেই তারপরে দিয়া এটাকে প্রিন্ট করি এ কোটেশন সি দিলাম ও প্রিন্ট করতেছে দেখো মাইনাস কত 72 এটা আর কি মাইনাসের দিকে চলে গেছে ওই হিসাব করে বের করতে আচ্ছা ওই তাহলে ওর তো রেঞ্জ হচ্ছে না ওর রেঞ্জ হচ্ছে 127 তাহলে ও -72 কেন দিবে আচ্ছা দেখো আমি যদি ক্যালকুলেটরে এটা তোমাকে বুঝাইতে যাই তাহলে বুঝতে পারবা ক্যালকুলেটর বের করি বাইনারি হিসাবটাকে বুঝতে হবে বাইনারিতে সবগুলা 01 নাকি কম্পিউটার তো 01 হিসাব করে নাকি সব 01 আচ্ছা প্রোগ্রামার মোডে যাই প্রোগ্রামার মোড এটা হচ্ছে প্রোগ্রামার মোড আমি একটা ডেসিমাল সংখ্যা নিলাম 300 3000 3000 নিলাম এটার বাইনারি সংখ্যা কত 1011111 তো 8টা 101101000 হ্যাঁ খালি 8টা রাখবা আর বাকিগুলা মুছে দিবা 8টা কয়টা রাখা যায় কোন কোন 8টা রাখবা এই সামনে 8টা 10111011 এই 8টা না আমি যদি এখন দেখো ওইটা কপি না করি বাইনারি সংখ্যা দেওয়ার জন্য কি দেওয়া লাগে দেখি বাইনারি সংখ্যা পুট করার জন্য কি করা লাগে 0b তারপরে 1011 পরের বাইটটা দেই 1011 এই আন্ডারস্কোর দেওয়া লাগে না অটোমেটিক দিলেও হয় না দিলেও হয় তো দেখা যাচ্ছে এটাও নিতেছে না সে তো এটাকে আমি বাইট বলে দিতেছি আবার বাইট বলে দিই যখন বলে দিতেছি এটা কিন্তু কিসের ওই কাটা অংশ এই 8টার কাটা অংশ যখন আমি প্রিন্ট করব দেখাচ্ছে যে এক কম আগে 71 ছিল এখন 70 কোন অঙ্ক ভুল আছে আচ্ছা শেষের একটা নেই শেষের যে অংশটা নেই 1011 এটা মনে হয় না শুরু থেকে কাটে না এটা সামনে থেকে কাটে যে কোনো একটা এই যে দেখো 72 এসে বসে দেখছো মানে সামনের অংশটাকে কাইটা ফালাই দিছে 3000 এর সামনের অংশটুকু কাইটা ফালাই দিয়ে মাত্র 8টা রাখছে 8টা রেখা ওই প্রিন্ট করে দিছে কি হইতাছে আমি যখন এই কাজটা করতেছি একে এখানে দিতেছি ও কাইটা ফালাই দিতেছে তো সংখ্যাটা নষ্ট হয়ে যাইতেছে না এই 3000 সংখ্যাটা নষ্ট হচ্ছে না হচ্ছে কি না ঠিক আছে সব কি বুঝছো তো এই কাস্টিং করাটা সেভ না প্রোগ্রামের জন্য হার্মফুল এই কারণে এই কাস্টিংটাকে সবাই বলে যে এটা করা ঠিক না তো আরেক ধরনের কাস্টিং আছে তো এটা সম্পর্কে একটা পুরো প্রোগ্রাম লেখা আছে আমি যেভাবে লিখি সেভাবেই যেমন 157 সংখ্যাটাকে নিচে ওরা নিয়ে ডাবলেও একটা সংখ্যা নিচে এইভাবে প্রিন্ট করে দিচ্ছে তো ডাবলটাকেও তুমি এইভাবে প্রিন্ট করতে পারো ডাবলটাকে করলে কি হবে সে পয়েন্টের আগের সংখ্যা রাখবে যেমন ধরো এখানে যদি আমি ডাবল DOUBLE ডাবল রাখি ডাবলের পরে আমরা 30.300 দেই 30.3.1416 নিলাম হ্যাঁ এই সংখ্যাটা হলো ডাবলে কিন্তু প্রিন্ট করবে কি এ আর এটা ধরি যে ইন্ট
ইন্টে এটা বলে দিলাম, কিন্তু এখানে দিলে কইব যে দিস ইজ নট কমফোর্টেবল। কি করা লাগবে? হার্ডলি টাইপ কাস্ট করা লাগবে, বলে দিতে হবে অবশ্যই তোমাকে ইন্ট হতেই হবে। তো একে আমরা ইন্ট বানাইলাম ঠেলাঠেলি করে কাইটা ফালাই দিয়া। তো দেখাইলাম কাইটা ফালাই দিব কতটুক, পয়েন্টের পরেরটুকু কাইটা ফালাই 3 রেখে দিছে, দেখছো? তো এইটাও সেভ না। তুমি যখন দেখবা যে ধরো যে 99 3.99 প্রায় 4-এর কাছাকাছি সংখ্যাটা না? হ্যালো, 99 কি 4-এর কাছাকাছি না? তাহলে কি পোষায়? এই টাইপ কাস্টিং করে পোষাইবো না। এখানে অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে যাতে 4 প্রিন্ট করে, 4-এর কাছাকাছি সংখ্যাও যাতে অটোমেটিক প্রিন্ট করতে পারে, এরকম একটা অল্টারনেটিভ। এটা কিন্তু পোষায় না, এই কারণে আমাদেরকে অন্য পদ্ধতি ইউজ করতে হবে। অন্য পদ্ধতিগুলো পরে দেখবো। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা বাইটকে গুণন করে আমরা বাইট গুণন করতে পারবো না, ইন্টিজার হিসেবে ব্যবহার করতে পারবো না। 50কে দ্বিগুণ করলে কত হয়? 100। তাহলে কি বাইটের তো দরকার হলো 127 পর্যন্ত জায়গা আছে, তাহলে 50কে দ্বিগুণ করলে হবে না কেন? কারণ 50কে আমরা 2 দিয়ে গুণন করি, 2কে মনে করো এটা একটা ইন্টিজার সংখ্যা, তো ইন্টিজার সংখ্যা বাইটে রাখা সম্ভব। এই কারণে অ্যাসাইন এরর দেখায়, হ্যাঁ, এটা এরর আসবে। তারপরে আমরা কিভাবে রাখতে পারি? ওই যে প্রিমিটিভ টাইপস দিয়ে ব্রডকাস্ট করে রাখতে পারি। এগুলো দেখবা, ট্রাই করবা, দেখবা যে অনেক কিছু শেখায় শেষের পথে। তো তারপরে আমি একটা অ্যারে বুঝাইছি, সুন্দর একটা অ্যারে বুঝাইছি। আমরা ডে কে নির্ধারণ করে দিতেছি প্রতি মাসে কত ডে হয়, হ্যাঁ। তো মাসে কত ডে এটা সংরক্ষণ করার জন্য ধরো যে আমরা একটা অ্যারে বানাইছি, অ্যারেতে ইন্টিজার সংখ্যাগুলো রাখবো। অ্যারে জিনিসটা কি বুঝাইছিলাম না? একটা শোকেস। এই শোকেসের সংক্ষেপে আমরা এই শোকেসটাকে আমরা একটা নাম দিলাম, হ্যাঁ। ইন্টিজার দিয়ে আমি এইরকম একটা ব্র্যাকেট ব্যবহার করলে কি হবে? ওটা একটা হয়ে যাবে, ধরো যে মান্থ ব্যবহার করলাম, এটা ডিক্লেয়ার করলাম। অ্যাসাইন কেমনে? মান্থ দিয়া ইকুয়াল দিয়া নিউ ইন্ট লিখে এর মাঝখানে সংখ্যা দেব যে কয়টা মাস রাখতে চাই। 12 মাস রাখলাম, 12 মাস হয়ে গেল। 12টা মনে করো র্যাক, ইন্টিজারের 12টা র্যাক বানাই, 12টা র্যাক বানিয়ে দিলাম। তো আমি যদি এটা প্রিন্ট করি সবগুলা 0 প্রিন্ট করবে, হ্যাঁ, সবগুলা প্রিন্ট করবে কি 0। এটা তো প্রিন্ট করার কথাই না, কারণ এইভাবে প্রিন্ট করা যাবে না, সরাসরি ব্র্যাকটাকে প্রিন্ট করা যাবে না। এটা দেখো রেফারেন্স হাবিজাবি একটা কোড প্রিন্ট করছে। তো এই পুরোটাকে প্রিন্ট করতে গেলে ফর লুপ দিয়া প্রথমে ইন্ট এক্স ইকুয়াল টু 0 করে নিতে হবে। তারপরে মান্থের না, ধরো এইভাবে প্রিন্ট করলাম না, সরাসরি প্রিন্ট করি এস আউট দিয়া মান্থের প্রথম মাসটাকে প্রিন্ট করলাম, 0 দিয়ে প্রথমটা প্রিন্ট করলাম। তাহলে কি আসবে? আমরা তো অ্যাসাইন করি নাই এখনো, এটা অ্যাসাইন না করলে অটোমেটিক 0। এই 12টা যে থাক বানাইছি, 12টা থাকতে যে ইন্টিজার গুলো আছে সবগুলোকে 0। তো আমি বলে দেই মাতের প্রথম যে মানটা সেটা হবে 31 মাস, 31 মাস। তারপরে বলতেছি এটা হবে ধরো যে 1 নাম্বার মাসটা হচ্ছে 29 বা 28 মাস, ঠিক আছে? ফেব্রুয়ারি মাস 28। তারপরে মাসের 2 নম্বর মাসটা হচ্ছে তোমার 28-এর পরে 31। এরকম ভাবে অনেকগুলা মাস আছে, আমি কপি করে পেস্ট করে দিই। টাইম ওয়েস্ট হইতেছে 31, তারপরে 3 থেকে শুরু করছি, কপি করে পেস্ট করে দিই। তুমি কিন্তু এগুলা করবা, তাহলে বুঝতে সহজ হবে। আসলে এগুলো করে জমা দেব, হ্যাঁ, এগুলো করে স্ক্রিনশট নিয়ে জমা দেব।
এই দেখো আমি এখান থেকে কপি মারার সাথে সাথে সব ভুল হয়ে গেছে। তো এটা করতে এটাকে আমি ঠিক করবো কবে দেখি। সবগুলাকে একবারে ঠিক করে নিলাম। হ্যাঁ, তা দেখাচ্ছি আমি 11 মাস পর্যন্ত সবগুলোরই মান নির্ধারণ করে দিলাম। এখন রান করে দেখি কয় নাম্বারটা রান করছি। 0 কে প্রিন্ট করার সাথে সাথে 31 মাস দেখাইছে। দেখি আমি যদি 8 নম্বর মাস কত, 8 নম্বর মাস দিয়ে দিই 7 মানে 8, এখানে আর কি 1 কম। 8 নম্বর মাসে হচ্ছে 31 মাস। তো আমি যদি এখন সবগুলা মাস দেখতে চাই তাহলে পরের প্রোগ্রামটা খুব কাজে আসবে। সবগুলা মানের জন্য আমরা প্রিন্ট করব এইভাবে, ফর লুপ ব্যবহার করবো আর কি। ফর লুপে সবাইকে বলে দেবো যে হ্যাঁ তোরা 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 ইন্টিজার একটা নাম দেই আই, হ্যাঁ ডে দেই, ডে দিয়া ইন্টি দিয়া বলে দিচ্ছি যে এটা হচ্ছে মান, একটা কোলন দিলাম কিন্তু মাঝখানে। এটাকে বলা হয় ফর ইচ লুপ, খালি ফর লুপ না, এটা ফর ইচ। এই ডে গুলার মধ্যে এই শোকেসের সবগুলা মান এক এক করে থাকবে। তো এস আউট দিলাম, এস আউট দিলাম, দিয়া এই ডেটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে দেখা যাবে প্রথমে 31, 28 এইভাবে সবগুলো প্রিন্ট করবে। দেখো 31, 28, 31, 30, 31, 30, 31, 31, 31 সবগুলো প্রিন্ট করছে না। এইভাবে আমরা ফর লুপের মাধ্যমে সবগুলো প্রিন্ট করতে পারি। তো এই এত বড় লাইনগুলো লেখার দরকার নাই, এক লাইনেও এটা করা যায়। ঠিক আছে, এক লাইনে কেমনে করবা, মান্থ দিয়া এই লাইনটাও লাগবে না, এই লাইনটাও করা লাগবে না। এটা সবগুলো 0 করার জন্য এই মান দিতে হয়। তারপরে একটা এই ব্যারসেস দিবা, দিয়া তারপরে বলে দিবা 31, তারপরে 28, ধরো যে এই কয়টা দিলাম, তিনটা দিয়ে সেমিকোলন দিলাম। এটার আসলো কে, ও এইটাকে সরাসরি এখানে ব্যবহার করতে হবে, সরাসরি এখানে। এখানে কোনো এক লাইনে যদি তুমি সবগুলা কাজ করতে চাও তাহলে এইভাবে করতে পারো। কয়টা প্রিন্ট করবে, 3টা, বুঝলা? এই ভার্সেস দিয়াও করা যায়। এখানে 28, 31, এখানে পুরোটাই আছে, কপি করে এনে দিতে পারি। দুইভাবে করা যায়, একবার তুমি বলে দিতে পারো যে এই কয়টা হবে, তারপরে আরেকবার বলে দিতে পারো যে এটা সরাসরি কয়টা দিতেছে। ঠিক আছে, এক লাইনে বলে দিলাম। এর আগে যেমন 12টা লাইনে বলে দিছিলাম, এখন এক লাইনে এটা বলে দিছি। ঠিক আছে না, বুঝছো না? এটা হলো অ্যারে। তারপরে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা নিজে চালায় দেখবা, এক্সিকিউট করে দেখবা যে কি ঘটনা ঘটে, অ্যারে আসলে কি, এই প্রোগ্রামটাও নিজে করবা। তারপরে মাল্টি ডিমেনশনাল অ্যারে বুঝাইছি। এবার একটা অ্যারের ভিতর আরেকটা অ্যারে, বিষয়টা একটু জটিল। ধরো যে একটা অ্যারে আছে সাইজ জায়গার, আবার ওর ভিতরে ভিতরে আরেকটা করে অ্যারে। যেমন এইখানে এমন হিসাবটা যে একটা অ্যারের ভিতরে এই যে 31-এর জায়গায় নতুন আরেকটা অ্যারে। ঠিক আছে, এটা কিন্তু ভুল আসবে, তারপরেও বলতেছি 31-এর জায়গায় নতুন আরেকটা অ্যারে, এটাকে বলা হয় মাল্টি ডিমেনশনাল অ্যারে। আবার এর ভিতরে আরেকটা অ্যারে দেওয়া যাবে না। মানে এটা কি, এটা হচ্ছে তোমার যে একটা যে একটা অ্যারের ভিতর মানে যদি আমরা এখানে তুমি তো খালি ইন্টিজার রাখতেছো না,
ইন্টিজার তো একটা, যদি চাই যে আমি একটা ইন্টিজার নেব, ওই ইন্টিজারের মধ্যে আরো একটা অ্যারে ঢুকাবো, ধরো যে একটা শোকেসের মধ্যে আরেকটা শোকেস, ঠিক আছে? যখন গ্লাস বুঝাইলাম না, একটা শোকেসের ভিতরে আরেকটা শোকেস বসাবো, ওই শোকেসে আবার তথ্য রাখবো। এটাকে বলা হয় মাল্টি ডিমেনশনাল। এই প্রোগ্রামটা এক্সিকিউট করে চালায় দেখবা। এই প্রোগ্রামে কি করা হয়েছে, একটা 2 ডাইমেনশন অ্যারে নিছি, যার বাইরের দিকটায় থাকবে 4টা অ্যারে, 4টে অ্যারের মধ্যে প্রত্যেকটাতে আবার 5টা করে অ্যারে থাকবে। কঠিন হিসাব কিন্তু। আচ্ছা, বাইরের দিকটায় থাকবে 4টা অ্যারে, প্রত্যেকটাতে 5টা অ্যারে থাকবে। তো এইটাকে আমি কিভাবে বলতেছি, ফর আই 4 পর্যন্ত বাড়বে, আয়ের মান 4 পর্যন্ত বাড়বে, বা এটা প্রিন্ট হবে। এটা চালায় দেখবা, তাইলে বুঝবা যে আসলে কি হইতেছে। এই পর্যন্তই, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। বিশাল পরে এই ক্লাসটা ভিডিওটা করছো? হ্যাঁ, এই যে ভিডিও